নমস্কার। আজ সেমিনারের ত্রিদিবসীয় সেমিনারের দ্বিতীয় দিন। অনলাইনে যারা সেমিনার অ্যাটেন্ড করছেন, ইসমুক ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ দ্বিতীয় দিন সেমিনারে যিনি ট্রেনার দাদা আছেন, আমাদের শ্রদ্ধেয় ট্রেনার দাদা আচার্য তন্ময়ানন্দ অবধূত, দাদাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। আজকে আমাদের ক্লাসের বিষয় থাকছে নিউ হিউম্যানিজম, দ্য আলটিমেট গোল, নব্য মানবতাবাদী শেষ আশ্রয়। বিকেলে আমাদের ক্লাস থাকছে 3:30 থেকে 5টা। বিষয় স্পেশালাইজেশন অফ ক্রাউডের বিশেষত্ব। ট্রেনার দাদা থাকছেন আচার্য রবিশানন্দ অবধূত। ঠিক বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত আমাদের সেমিনার হবে। এখন প্রভাত সঙ্গীত ও কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয়া দিদি অবধূতিকা আনন্দ পূর্ণপ্রাণা আচার্যা, খোলবাদক তমাল বিশ্বাস। নমস্কার।
নমস্কার। এখন ক্লাস বিষয় নিউ হিউম্যানিজম বা আলটিমেট গোল, নব্য মানবতাবাদী শেষ আশ্রয়, ট্রেনার দাদা আচার্য তন্ময়ানন্দ অবধূত। নমস্কার। বসে না জয়। আমাদের নব্য মানবতাবাদের উপরে এর আগে অনেক ক্লাস হয়েছে সেমিনারে, আপনারা সবাই অ্যাটেন্ড করেছেন। আজকেও রয়েছে, যদি নব্য মানবতাবাদের বাবার অনেকগুলো প্রবচন রয়েছে। এই প্রবচনগুলো একটা আবার আরেকটার সঙ্গে লিঙ্ক আছে, একটাকে বাদ দিয়ে আরেকটা চলবে। এই জন্য নব্য মানবতাবাদের ক্লাস নিতে গেলে পুরো নব্য মানবতাবাদ বিষয়টাকে না বললে আমরা বহু জিনিস বুঝতে পারব। এবারের যে প্রবচনটা নব্য মানবতাবাদই শেষ আশ্রয়, অর্থাৎ এটা শেষ প্রবচন, এরপরে আর কোনো প্রবচন ছিল না নব্য মানবতাবাদ সম্পর্কে, তো এই শেষ আশ্রয়। তো যাই হোক, বাবা নব্য মানবতাবাদে কী করে প্রতিষ্ঠিত হব সেইটাই বাবা এই প্রবচনের মধ্যে বলেছে। কিন্তু সমস্যাটা যদি আমরা না জানি তাহলে প্রতিষ্ঠা লাভটা করবো কী করে? তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, বাবা যা কিছু করেন একটা কোনো ভূমিকা থেকে করেন। প্রথমে যেটা আমরা
দেখব যে বাবা যেটা বলছেন একটা সুষ্ঠু, বাবা এই যে নবমানবতাটা কাদের জন্য না, সমাজের জন্য। একটা সুষ্ঠু সমাজ করতে চান বাবা, একটা শোষণহীন মানব সমাজ বাবা গড়তে চান। এই যে শোষণহীন মানব সমাজ একটা গড়তে চান বাবা, এই মানব সমাজ গড়ার জন্য বাবা একটা আইডিয়া দিয়েছেন, যেটাকে বলছে 6 স্পোকস অফ সোশ্যাল সাইকেল, সমাজের ষড়চক্র। এই 6টা সমাজের স্পোক আছে, এই 6টা স্পোক অর্থাৎ 6টা তত্ত্ব আছে। এই 6টা তত্ত্বকে বাদ দিয়ে আমরা একটা সুষ্ঠু সমাজ করতে পারব। এবং বাবা বলেছেন এর আগে অনেকে এসেছেন কিন্তু এই 6টা তত্ত্ব কেউ দিয়ে যেতে পারেনি, তাই বাবা বলছেন এখনো পর্যন্ত একটা সুন্দর সমাজ গড়ে ওঠেনি। তো এই 6টা তত্ত্বের আপনারা জানেন, সেটা হচ্ছে একটা হচ্ছে আধ্যাত্মিক দর্শন, একটা আধ্যাত্মিক অনুশীলন, একটা হচ্ছে সামাজিক চেতনা, 4 নম্বর হচ্ছে সামাজিক অর্থনৈতিক দর্শন, 5 নম্বর হচ্ছে শাস্ত্র, আর 6 নম্বর হচ্ছে গুরু। বাবার যে নবমানবতাবাদ, এইটা কিন্তু এই 6টা তত্ত্বের 6 স্পোকস অফ সোশ্যাল সাইকেলের 3 নম্বর তত্ত্বটা থেকে বাবা 3 নম্বরটাই বাবা ডিসকাস করছেন। আসলে তার নাম হলো সামাজিক চেতনা। সামাজিক চেতনাটা মানুষের মধ্যে আসতে গেলে বাবার যে মূল বক্তব্য সেটা হচ্ছে নবমানবতাবাদে যতক্ষণ মানুষ প্রতিষ্ঠিত না হবে মানুষের মধ্যে সামাজিক চেতনা আসতে পারে না, একটা সুষ্ঠু শোষণহীন মানব সমাজ গড়ে উঠতে পারে না। সেই জন্য বাবা বলছেন এই সামাজিক চেতনা যেটা, এই সামাজিক চেতনা বলতে বাবা কি বলছেন না, একটা বিশেষ আদর্শ যার প্রভাবে কি করবে, একটা বিশেষ আদর্শ, ভালো করে আমাদের বুঝতে হবে, একটা বিশেষ আদর্শ যার মাধ্যম দিয়ে জনগণের মধ্যে একটা নবজাগরণ ঘটানো যাবে, জনগণের মধ্যে একটা নবজাগরণ, নবচেতনা আনা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কি করে এই সামাজিক চেতনাটা আমরা আনতে পারব, আর সামাজিক চেতনাটা আনতে পারলে তবে গিয়ে নবজাগরণ আসবে সমাজে। না, বাবা একটা খুব সুন্দর আইডিয়া দিয়েছে। বাবা বলছেন এইটার জন্য আমি কি দিয়েছি না, বাবা বলছেন সঙ্গচ্ছদ্যং সংবদোদ্ধং সংবু মনাংসি জানুতম বলে বাবা যে শ্লোকটা দিয়েছেন, এই শ্লোকটা বাবা সবসময় বলতেন। বাবা যখন নিজে বরাভয় দিতেন তখনও তার আগে এই মন্ত্রটা বলতেন। তো বাবা প্রবচনটা স্টার্ট করছেন যে এই সঙ্গচ্ছদ্যং মন্ত্রের মধ্যে সামাজিক চেতনাটা লুকিয়ে আছে, এই সঙ্গচ্ছদ্যং ভাবটার মধ্যেই এই সামাজিক চেতনার মূল তত্ত্বটা লুকিয়ে আছে। ইভিন বাবা এইটুকু বলে ক্ষান্ত হননি, বাবা বলছেন এই যে সঙ্গচ্ছদ্যং, যদি যার মধ্যে সঙ্গচ্ছদ্যং ভাবটা নেই, বা যেখানে সঙ্গচ্ছদ্যং ভাবটা নেই, বাবা বলছেন সেটা কোনো আদর্শ হতে পারে না, সেটা কোনো মানুষের জীবনের লক্ষ্য হতে পারে না। সেই জন্য বাবা বলছেন সেখানে মানুষের জীবনের যে যাত্রাপথ সেটা হচ্ছে লক্ষ্যহীন হয়ে গেল। অর্থাৎ সঙ্গচ্ছদ্যং বাদ দিয়ে মানুষের চলাটা বাবা বলছেন লক্ষ্যহীন চলা। সেই জন্য বাবা বলছেন যেখানে সঙ্গচ্ছদ্যং মন্ত্রটা নেই সেখানে কোনো আদর্শ নেই, আর যেখানে আদর্শ নেই মানুষের জীবনের কোনো লক্ষ্য নেই। সেই জন্য বাবা একটা কথা বলেছেন না, আদর্শ বিহীন মানব জীবন পশুর চেয়ে অধম জীবন। সেই জন্য বাবা বলছেন যে সঙ্গচ্ছদ্যং মন্ত্রের তাৎপর্য বা সঙ্গচ্ছদ্যং মন্ত্রের প্রতিষ্ঠা লাভটা করবে কি করে না, প্রাউড তত্ত্বের মধ্যে। অর্থাৎ বাবা বলছেন যে এই কারণে আমি প্রাউড তত্ত্বটা দিয়েছি, যাতে প্রাউডের কাজ হচ্ছে কি না, সঙ্গচ্ছদ্যং এই যে ভাবধারাটাকে প্রতিষ্ঠিত করা সমাজ। সুতরাং বাবা বলছেন পুরো প্রাউড তত্ত্বটা এই বৈদিক মন্ত্র সঙ্গচ্ছদ্যংয়ের উপরে নির্ভর করে রয়েছে। তো আমাদের ক্লাসটা প্রাউটের নয়, বিকেলে প্রাউটের ক্লাস আছে, আপনারা ডিটেলস বুঝবেন, আমি ওই দিকটা যাব না। প্রাউটের আরেকটা যেটা দিক আছে
সেটা বাবা বলছেন সেটা হচ্ছে নব্যমানববাদ। প্রাউটের বাইরে একটা যে দিকটা রয়ে যাচ্ছে। এই নব্যমানবতাবাদটা বলতে গিয়ে বাবা তখন কি বলছেন, যে একটা সুষ্ঠু সমাজ করতে গিয়ে কি বলছেন না, সবাইকে সংগচ্ছন্দ ভাবটা কি না, সবাইকে একসঙ্গে নিয়ে চলার নাম হচ্ছে সমাজ। অর্থাৎ সমাজের সার্থকতা লুকিয়ে আছে তার মধ্যে না, সবাইকে একসঙ্গে নিয়ে চলার মধ্যে। তো বাবা এখানে একটা খুব সুন্দর কথা বলছেন, যে কেউ যদি এই যে যাত্রা পথ এগিয়ে চলছি, তো সমাজ মানে কি থেমে নেই, চরই বেতি এগিয়ে চলো। এই যে এগিয়ে চলছি, এই যে এগিয়ে চলা, এই এগিয়ে চলতে গেলে বাবা বলছেন যে কখনো কখনো কি হয়, যাত্রাপথে অনেকে পিছিয়ে পড়ে। অনেকে যাত্রাপথে কি হয়, তার চলার পথে তার যে প্রদীপ নিভে যায়, ফলে সে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বাবার কথাগুলো দারুণ। তো বলছে সে যে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, তখন কি হবে, তার চলার পথে হারিয়ে যাবে সে। বলে তোমার কাজ হবে তার প্রদীপটাকে জেলে দেওয়া। যদি তার প্রদীপটাকে জ্বালতে না পারে সে, তোমার প্রদীপের আলোয় তাকে আলোকিত করো এবং তাকে সঙ্গে নিয়ে চলো। বাবা বলছেন কারো যাত্রাপথে যদি দ্রুতি না থাকে, গতি আছে কিন্তু দ্রুতি নেই, এক্সিলারেশন নেই, তাই বলে কি তুমি তাকে ছেড়ে চলে আসবে? বাবা বলছেন তাকে সঙ্গে নিয়ে চলতে হবে। দরকার হলে তোমার চলার পথটাকে তুমি একটু স্লো করো, দ্রুত তোমার যে দ্রুতিটাকে একটু কমিয়ে নাও দরকার হলে, কিন্তু কাউকে ছেড়ে এগিয়ে আসবে না। বাবা তখন প্রভাত সঙ্গীত দেননি। বাবার সামনে আমরা তখন অন্যান্য গান গাইতাম, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি বা অন্যান্য ভক্তিমূলক সঙ্গীত। হঠাৎ করে একজন দাদা, সন্ন্যাসী দাদা, উনি গাইতে শুরু করলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর যেই গাওয়া, বাবা এক ধমক দিয়ে বলছে একলা চলো আবার কি, একলা চলো আবার কি, বলে ও গান বন্ধ করো গান। ওই গানটা কোনোদিন কেউ বাবার সামনে গাইতে পারে। তখন বাবা নব্যমানবতা দেয়নি, কিন্তু বাবা, আমি এটা মানে 79-এর কথা বলছি। তো বাবা বলছেন একলা চলো আবার কি, সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে। তো সেই কথাটাই বাবা এখানে বারবার তুলে ধরেছেন। কিন্তু বলছে তোমার জীবনের লক্ষ্য হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে চলা। এই যে আমি চলবো, এটা কি না সমাজের গতি। আমি তো একা নয়, সবাইকে নিয়ে চলছি, একটা সমাজকে নিয়ে চলছি। এই যে আমার সামাজিক গতি, এখানে তিনটে জিনিস লাগে, চলতে গেলে তিনটে জিনিস লাগে। একটা জিনিস কি না, প্রথমটা হচ্ছে চলতে গেলে একটা সম্প্রেষণা, একটা অনুপ্রেরণা লাগে, একটা ভিতর থেকে একটা অনুপ্রেরণা লাগে। এই যে আপনারা ক্লাসে এসছেন, একটা অনুপ্রেরণা ছাড়া ক্লাসে কেউ আসি না আমরা। আমি যে বলছি কিছু, আমার ভিতরে একটা অনুপ্রেরণা আছে। আমরা যে সাধনা করি এর মধ্যে একটা অনুপ্রেরণা রয়েছে, একটা সম্প্রেষণা রয়েছে। তো বাবা বলছেন প্রথম দরকার একটা অনুপ্রেরণা। আর এই অনুপ্রেরণাটা কি করে, তাকে প্রতি মুহূর্তে ধাক্কা দেয়। আমরা অনেক সময় বলি না, এই থেমে গেলে কেন, চল এগিয়ে চল, কি হলো দাঁড়িয়ে রয়েছে কেন? তো অনুপ্রেরণা এটাকে বলছেন একটা ধাক্কা দেওয়া। দুই নম্বর কি না, দুই নম্বর হচ্ছে শুধু ধাক্কা দিলে হবে না, চলতে গেলে একটা রসদ দরকার, একটা রসদ। হ্যাঁ, সেটা কি না চলার সামর্থ্য। একে বলছি আমি চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ব, তো সেই জন্য কি হয়, রসদ দরকার, উপযুক্ত রসদ, না হলে সে চলতে পারে। তিন নম্বর কি বলছেন বাবা না, তিন নম্বর বলছে সে যে চলছে সে কি লক্ষ্যহীনভাবে চলবে। দেয়ার মাস্ট বি ওয়ান ডেস্টিনেশন। আর সেই ডেস্টিনেশনটা কি, সেই ডেস্টিনেশনটা হচ্ছে অনন্ত প্রাপ্তি, তাই না? একটা লক্ষ্য থাকতে হবে, লক্ষ্যহীনভাবে কেউ যেন না চলে।
তো বাবা এখন প্রশ্ন করছেন, এই যে চলতে গেলে যে অনুপ্রেরণা বা প্রেরণা, যেটা এই প্রেরণাটা আসে কোত্থেকে? না লক্ষ্য অনুযায়ী। এবং লক্ষ্য অনুযায়ী মানুষের জীবনে শক্তি তৈরি হয়। তো বাবা বলছেন যে মানুষ যে এগিয়ে চলে, এই যে প্রেরণাটা আসে, এটা দুটো দিক থেকে। একটা প্রেরণা কি? সেই প্রেরণাটাকে বাবা বলছেন, বাবারই নাম দিয়েছেন, এটা সমাজে এরকম নেই, বাবা নাম দিয়েছেন আত্মসুখ তত্ত্ব। আপনারা লিখে নেবেন, আত্মসুখ তত্ত্বের উপর আধারিত একটা প্রেরণা। আর দ্বিতীয় প্রেরণাটা কি? সমসমাজ তত্ত্ব। আত্মসুখ তত্ত্বটা কি? না সে যা কিছু করছে শুধু নিজের সুখের কথা ভেবে করছে, যা কিছু করছে নিজের পরিবারের সুখ শান্তির কথা ভেবে করছে, অন্য কারোর কথা ভাবছে না। আর এই সুখটা পাওয়ার জন্য সে দরকার হলে অন্যকে বঞ্চিত করে দিচ্ছে, অন্যকে প্রতারিত করছে, অন্যের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে। এটাকে বলছে আত্মসুখ তত্ত্ব। আর এই আত্মসুখ তত্ত্ব দাঁড়িয়ে আছে কিসের উপরে? না ভাব জড়তার উপরে। ভাব জড়তা মানে ডগমা, অন্ধবিশ্বাসের উপর। এখানে কোনো লজিক রিজন চলে না। যদি লজিক চলতো তাহলে কি হতো? ইস, আমি খাচ্ছি, আমার পাশের বাড়ির লোকটা খেতে পাচ্ছে না, লজিকটা এলে ওই কথাটা আসতো। কিন্তু আমি অন্যের গ্রাসটা কেড়ে নিলাম, ঈশ্বর আমাকে পাপ দেবে, না, এটা করা ঠিক নয়। সেও তো পরম পুরুষের সন্তান। তো সেই জন্য বাবা বলছেন এখানে অন্ধবিশ্বাসটা কাজ করে, একটা সেন্টিমেন্ট কাজ করে, একটা ডগমা কাজ করে। আর সেটা কি? শুধু নিজের সুখ, নিজের সুখ। তো এবং এই নিজের সুখের জন্য বাবা বলছেন বহু সমাজের বহু শিক্ষিত হাইলি কোয়ালিফাইড মানুষও পর্যন্ত এই অন্ধবিশ্বাসের শিকার হয়ে যায়, অন্ধবিশ্বাসের শিকার হয়ে। আপনি দেখুন আজকের যুগেও মানুষ জাতপাত মানে, আজকের যুগেও মানুষ কি বলবো, বিভিন্ন ধর্ম গোড়ামির মধ্যে ঢুকে আছে, তাই না? আজকের দিনেও মানুষ বাড়ি থেকে বেরোতে গেলে টাইমক্ষণ দেখে, অমুক দেখে, তমুক দেখে, তিথি দেখে, নক্ষত্র দেখে। কেন? না অন্ধবিশ্বাস, ডগমা রন্ধে রন্ধে মানুষের মধ্যে মজ্জায় মজ্জায় ঢুকে গেছে বাবা। তো এগুলো কি না আত্মসুখ তত্ত্বের উপর আধারিত, শুধু নিজের সুখের কথা এরা বলছে। আর এই যে ডগমা, এই ডগমাকে বাবা বলছেন এগুলো মানুষকে কি করে? কৃত্রিম গণ্ডি তৈরি করে। এই ডগমাটা কি করে? আসলে মানুষকে চলতে ফ্রিলি, মানুষ বাবা বলছেন মানুষ হচ্ছে একটা ফ্রি বার্ড, মানুষ বন্ধনে থাকতে ভালোবাসে না, মানুষ হচ্ছে মুক্ত পুরুষ। তো কিন্তু মানুষকে কি করছে? সমাজের কিছু মানুষ কি করছে? তাকে একটা বন্ধনের মধ্যে মেরে দিচ্ছে। এই যে নারীরা এই করতে পারবে না, ওই করতে পারবে না, ওই করতে পারবে না, শূদ্ররা এই করতে পারবে না, ওই করতে পারবে না, ব্রাহ্মণরাই একমাত্র এটা করতে পারবে। এগুলো কি? এগুলো হচ্ছে ডগমা, অন্ধবিশ্বাস। একটা গণ্ডি বেঁধে দেওয়া হলো, এর বাইরে সে বেরোতে পারছে না। আজও নারী স্বাধীনতার নাম করে নারীরা কিন্তু এখনো স্বাধীনতা পায়নি। আজও শূদ্ররা সমাজে শোষিত হয়, আজও নিচু জাতিরা সমাজে শোষিত হয়, এখনো সমাজে এই ধরনের ব্যবস্থা রয়ে গেছে। তো সেই জন্য বাবা বলছেন কি করে? বাবা বলছেন যে এগুলো কি হয়? মানুষের যে মৌল মানবিক অধিকার, এটা খর্ব করে দেয়। কোনটা? এই ডগমা, এই অন্ধবিশ্বাস। আর এটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? আত্মসুখ তত্ত্বের উপর। তো আরেকটা কি বাবা বললেন? সমসমাজ তত্ত্ব। সমসমাজ তত্ত্বটা কি না? ওই সঙ্গচ্ছদ্ম মন্ত্রের উপর আধারিত সমসমাজ তত্ত্ব। এর মূল কথাটা কি না? এই সমসমাজ তত্ত্বের মূল কথাটা হচ্ছে সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলছি কার দিকে? না পরম তত্ত্বের দিকে, সেই পরম পুরুষের দিকে এগিয়ে চলব। সেটা কীরকম না? ব্যক্তিগত জীবনে ও সামূহিক জীবনে। কথাটা মনে রাখবেন, একটা ব্যক্তিগত জীবনে অর্থাৎ ব্যক্তিগতভাবে আমি এগিয়ে যাচ্ছি, আর সঙ্গে সঙ্গে আমি সবাইকে নিয়ে এগিয়ে যাব। যেটা একটু আগেই বললেন বাবা, তুমি নিজে এগিয়ে গেলে হবে না।
তো সবাইকে নিয়ে তোমাকে এগিয়ে চলতে হবে। কিন্তু সাময়িক জীবনে অনেক বলেন বা বলছেন এগিয়ে চলতে গেলে ব্যক্তিগত জীবনের থেকে সাময়িক জীবনে কালেকটিভ লাইফে কি হয় না, অনেক বৈষম্য দেখা দেয়, ভেদ বিভেদ দেখা দেয়, অনেক বৈষম্য দেখা দেয়। আর এই বৈষম্যগুলো কি করছে না, একসঙ্গে চলতে দেয় না মানুষকে, তাই না? একসঙ্গে চলতে দিচ্ছে না। তো এই যে ভেদ বিভেদগুলোকে কি করতে হবে, সমসমাজ তত্ত্বের মাধ্যমে কি করতে হবে, এই ভেদ বিভেদগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। বাবা বলছেন ভেদ বিভেদগুলোকে দূরে সরিয়ে দাও। সেটা কিভাবে না, বাবা একটা সুন্দর প্রসেস দিয়েছেন, এক্সেলেন্ট আইডিয়া বাবা দিয়েছেন। বাবা বলছেন ভেদ বিভেদগুলো যখন সমাজে আসবে তখন কি করবে না, যে জিনিসগুলো তোমাদের মধ্যে ইউনিটি আনবে, অর্থাৎ তোমার টার্গেটটা কি, সমসমাজ তত্ত্বের টার্গেটটা হচ্ছে সবাইকে নিয়ে চলা, অর্থাৎ ইউনিফিকেশন। আচ্ছা, যে জিনিসটা তোমার মধ্যে ইউনিফিকেশন আনছে না সেটাকে কি করবে, অর্থাৎ ভেদ তৈরি করছে, সেইটাকে বাবা বলছেন, বাবা একটা শব্দ বলেছে আপনারা লিখে নেবেন, যে পয়েন্ট অফ ডিসপ্যারিটি, পয়েন্ট অফ ডিফারেন্স। এটা কি করবে, পয়েন্ট অফ ডিফারেন্স যেটা, এটাকে সরিয়ে দাও, এটাকে ডিসকারেজ করো। পয়েন্ট অফ ডিফারেন্স এটাকে ডিসকারেজ করতে হবে। আর পয়েন্ট অফ বা বলছেন কমন পয়েন্ট যেটা, এবং যেটাকে বলবো পয়েন্ট অফ ইউনিটি শুড বি এনকারেজ। শব্দটা কি বললেন বাবা, পয়েন্ট অফ ইউনিটি শুড বি এনকারেজ, পয়েন্ট অফ কি বলবো, শব্দটা কি বললেন, ডিফারেন্স শুড বি ডিসকারেজ। তো বাবা বলছেন এইটাকে তুমি যদি সঙ্গে নিয়ে চলতে পারো তাহলে কি হবে, এই বোধটাকে নিয়ে চলতে গেলে তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে দেখবে তুমি আস্তে 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 কী হবে, ওই ডিফারেন্সগুলো দূরে সরে যাবে এবং ইউনিটিগুলো আস্তে আস্তে সামনে এসে যাবে। বাবা বলছে এইটাকে তোমাকে এইভাবে তোমাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, এবং এই বাহ্যিক পার্থক্যগুলো তাতে কী হবে, বড় করে না দেখে দেখতে হবে ঐক্যটা। বাবা বলছেন বাহ্যিক পার্থক্যগুলোকে দেখো না, ঐক্যগুলোকে বেশি করে দেখো, কী করে ঐক্যগুলো আনবে। আর সেই জন্য কী হয়, আমরা বারবার দেখুন ওই সংগচ্ছদ্ম মানে কি, ঐক্যটা আনার মন্ত্র। তো এখন এই ঐক্যটা ব্যাঘাত ঘটাচ্ছে কার, এইটা বাবা এখন বলছে। এই যে ঐক্যটা আনতে আমরা চাইছি, এই ঐক্যটা ব্যাঘাত ঘটছে কীভাবে না, বাবা বলছেন কতগুলো কারণ। একটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, একটা হচ্ছে সামাজিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য। বৈষম্যগুলো আসছে কোথায় না, শোষণ, অর্থাৎ অর্থনৈতিক শোষণ, সামাজিক শোষণ, রাজনৈতিক শোষণ, সাংস্কৃতিক শোষণ। এগুলো ব্যাখ্যা আমি করবো না, কারণ মূল ক্লাস দেরি হয়ে যাবে, অলরেডি বিরাট ক্লাস, এটা 3টে ক্লাস হলে টোটাল ভালো করে এটা নেওয়া যায়। তো এই যে শোষণগুলোকে, শুধু মানসিক শোষণ না, অর্থনৈতিক শোষণ আছে, হ্যাঁ। তো এই শোষণগুলোকে বাবা বলছেন তোমাদের প্রথম যে কাজটা হবে ইউনিটি আনতে গেলে, এই যে শোষণের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, শোষণ বিরোধী আন্দোলনের মনোভাব তোমাকে জাগিয়ে তুলতে হবে। এবং সেটা কিভাবে না, ধাপে ধাপে, হঠাৎ করে নয়, স্টেপ বাই স্টেপ শোষণ বিরোধী আন্দোলনের মনোভাবটা জাগিয়ে তুলতে হবে, ঠিক না। এবং কিসের বিরুদ্ধে আমি বললাম, অর্থনৈতিক, রাজনৈতিক, এইসব। আচ্ছা, তো এই যে আমি বললাম এই শোষণগুলোকে এগিয়ে এগিয়ে চলে যাব, কিন্তু তারপরেও আমার সামনে একটা প্রবলেম আসছে, সেটা কি না, ভাবপ্রবণতা। এটা হচ্ছে সেন্টিমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। বলছেন বাবা বলছেন যে মানুষ যে এগিয়ে চলে, এটা 3টে পথ ধরে মানুষ যে এগিয়ে চলছে। আমি একটু আগে কি বললাম না, মানুষ এগিয়ে চলছে, মানুষ এগিয়ে চলে কিভাবে, 3টে পথ। একটা কি না, সেন্টিমেন্টের পথ বা ভাবাবেগ, বাংলায় তাকে বলি ভাবাবেগ। আরেকটা হচ্ছে কি না, র্যাশনালিস্টিক মেন্টালিটির মধ্যে দিয়ে, বিচারপ্রবণ মানসিকতার মধ্যে দিয়ে। আর 3 নম্বর কি না, ডিভোশনাল সেন্টিমেন্টের মধ্যে দিয়ে, ভক্তির ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে।
তিনটে কেমন একটুখানি ব্যাখ্যা করছি। সেন্টিমেন্ট যেখানে, সেখানে উচিত অনুচিত এই বোধটা কাজ করে না, অন্ধের মতো নেই, উচিত অনুচিত বোধটা কাজ করতে চায় না। এই ক্ষেত্রে বাবা বলছেন খুব ঝুঁকি থাকে, এই ধরনের চলার ক্ষেত্রে খুব ঝুঁকি থাকে, বিপদের সম্ভাবনা বাবা বলছেন 16 আনা এখানে থাকে, 16 আনা এখানে বিপদের সম্ভাবনা থাকে। আরেকটা পথ কি বললাম না, র্যাশনালিস্টিক পথ। র্যাশনালিজম বা র্যাশনালিস্টিক পথটা কি না, বিচার বিবেচনা, অর্থাৎ উচিত অনুচিত বিচারটা করছে, করণীয় অকরণীয়, চর্য অচর্য, এই বিচারগুলো করছে। বাবা বলছেন ঝুঁকির পথ নয় এটা, কিন্তু গতিতে দ্রুতি থাকে। তাহলে শ্রেষ্ঠ পথ কোনটা না, বাবা বলছেন ডিভোশনাল সেন্টিমেন্ট, হ্যাঁ, ভক্তির পথ। এই ভক্তির পথ কি না, ভিতরে ভক্তি আর বাইরে যুক্তি। ভালো করে মনে রাখবেন, ভিতরে ভক্তিটা আছে আর বাইরে যুক্তিটা আছে। বাবা বলছেন জয় অবশ্যই হবে, হ্যাঁ, সে জয় তার জীবনে সাকসেস হবেই হবে। হি অর সি উইল গেট দ্য সাকসেস ইন হিজ অর হার লাইফ। এখন এই যে সেন্টিমেন্ট, আমরা তো সেন্টিমেন্ট নিয়ে আলোচনা করছি, এই সেন্টিমেন্ট ক রকমের না, সেন্টিমেন্ট 3 রকমের আছে মূল সেন্টিমেন্ট। একটা হচ্ছে জিও সেন্টিমেন্ট, একটা হচ্ছে সোশিও সেন্টিমেন্ট, একটা হিউম্যান সেন্টিমেন্ট। তো জিও সেন্টিমেন্ট কাকে বলছি, জিও মানে হচ্ছে ভৌম ভাব প্রবণতা, বাংলায় কে বলে, অর্থাৎ ভূখণ্ড ভিত্তিক, অর্থাৎ ভূমি ভিত্তিক, ভৌম মানে ভূমি ভিত্তিক যে সেন্টিমেন্ট। অর্থাৎ এই বাড়িটা আমার, একটা ছোট বাচ্চা, এটা কার, এটা আমার মায়ের, এটা দেবো না, এটা আমার বাবা, আমি দেবো না, মানে ওর ওই ছোট্ট বাচ্চার মধ্যে ওই সেন্টিমেন্ট এসে গেল, এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার। ওইখান থেকে সেন্টিমেন্ট শুরু হলো, ভৌম ভাব প্রবণতা। আর এইটা কি বলবো না, এইটা বাড়তে বাড়তে একদম কি হয়, আমার দেশ, আমার কান্ট্রি, আমার কি বলবো, আমার স্টেট, এই করে বিভিন্ন এগুলো তৈরি, আমার পাড়া, হ্যাঁ, আমাদের ক্লাব, তো এই বোধগুলো তৈরি হয়। তো এগুলো কি হয় না, এখানে যুক্তির থেকে সেন্টিমেন্টটা প্রধান বলে এই ক্ষেত্রে কি হয় না, মানুষের মধ্যে কুসংস্কার জন্ম নেয়, কুসংস্কার, অন্ধবিশ্বাসগুলো জন্ম নেয়। আর পরিণামস্বরূপ কি হয়, মানুষ কি হয়, এই অন্ধবিশ্বাসের পঙ্কে নিমজ্জিত হয়ে যায়, কাদার মধ্যে, অন্ধবিশ্বাসের কাদার মধ্যে একদম হয়ে যায়। রেজাল্টেন্ট কি হয় না, পাড়ায় পাড়ায় যুদ্ধ, পাড়ায় ক্লাবে ক্লাবে লড়াই। আমরা একসময় যখন আমাদের এখানে সুবোধানন্দ দাদা আছেন, উনি নিশ্চয়ই জানেন, কলকাতায় আমরা যখন তখন ছিলাম 79 কথা বলছি, তো আমরা রাস্তা দিয়ে যখন যেতাম না রাত্রিবেলা, মানে এই পাড়ার সঙ্গে ওই পাড়ার বোমবাজি চলত। কতবার আমি মানিকতলায় পোস্টিং ছিল, সাইকেল নিয়ে যেতাম, একদম ভয় পালিয়ে আসতাম, এমন আজকাল হয় না, কমে গেছে। তো আমার পাড়া অমুক পাড়া, এগুলো সব সেন্টিমেন্ট, আমার ক্লাব অমুক ক্লাব, তো এইগুলো ছিল। তো এর রেজাল্টেন্ট কী হয় না, বাবা বলছেন গোষ্ঠী, মানে বলে কী বলবো, মানুষে মানুষে প্রচণ্ড লড়াই বেঁধে যায়, আর এর জন্য প্রচুর রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে, প্রচুর রক্ত। একটা দেশ আরেকটা দেশকে জয় করছে। আজকে সেই মানে ভারতবর্ষের ইতিহাস নয়, সারা পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা যায়। আমেরিকা কি করলো, হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম বাস্ট করে দিল, দিয়ে মেরে দিল। এগুলো কি হয়, ভৌম ভাব প্রবণতার, এগুলো হচ্ছে রেজাল্ট। এগুলো বাবা অনেক কিছু বলেছেন, এখানে বলার সুযোগ রয়েছে, আপনারা জানেন, ক্লাস যখন নেবেন অন্যভাবে এগুলো। 2 নম্বর কি
না সোশিও সেন্টিমেন্ট? সামাজিক ভাবপ্রবণতা। এখানে ভূমিকেন্দ্রিক নয়, সমাজকেন্দ্রিক, অর্থাৎ একটা গোষ্ঠীবদ্ধতা এলো। আমার পরিবার, আমরা রায় পরিবারের, রায় বংশের লোক, আমরা যদু বংশের লোক, হ্যাঁ না? কৌরবরা কি বলল? বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। মেদিনী মানে এক বিন্দু সূচের ডগায়, মানে একটা ভূমিখণ্ড দেব না। ওটা যেমন আছে। আবার একটা শ্লোক আছে, অতি অতি দর্পে হতা লঙ্কা অতি মানে চ কৌরবা। কৌরবের কি ছিল? মান। কৌরবের পতন হলো কেন? একটা সংস্কৃত শ্লোক আছে, অতি দর্পে হতা লঙ্কা। লঙ্কা কেন? না দর্প ছিল, রাবণের দর্প ছিল। অতি দর্পে হতা লঙ্কা অতি মানে চ কৌরবা অতি দানে বলিবদ্ধ সর্বম অত্যন্ত গর্বিত। অতি দর্পে হতা লঙ্কা অতি দানে অতি মানে চ কৌরবা। কৌরবের কি ছিল? মান। আমরা মান। ওটা কি? গোষ্ঠীবদ্ধ। এটা হচ্ছে সোশিও সেন্টিমেন্ট। আমরা অমুক বংশে, কৌরব। তো এইরকম সমাজে প্রচুর রয়েছে। সমাজে সেই জন্য এই গোষ্ঠীতে লড়াই, আর এই গোষ্ঠীতে লড়াই মেন কারণ হয়, এটা বেশি কাজে লাগে কিসে? না কাজে লাগানো হচ্ছে কোথায়? না সোশিও রিলিজিয়ানটা সবচেয়ে বেশি কাজে লাগছে। এই যে ধর্মীয় ভাবপ্রবণতা, এটার মধ্যে সবচেয়ে বেশি কাজ করে, সবচেয়ে বেশি ক্ষতি করে দিচ্ছে। খ্রিস্টান, মুসলিমিটি, হিন্দুইজম, বুদ্ধিজম, এগুলো কি? সোশিও সেন্টিমেন্ট। এর ইতিহাস সবাই আমরা জানি, কি ভয়ঙ্করভাবে এগুলোকে কাজে লাগিয়ে মানুষ কি হয়েছে। হ্যাঁ, এক সময় ছিল যখন রেনেসা, ইটালিতে রেনেসা হয়, ইউরোপে রেনেসা আন্দোলন হয়, আপনারা জানেন। তখন পোপের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, হ্যাঁ, বিভিন্ন এদের মানে কি বলবো, ফাদারদের শোষণের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে। এগুলো কি? ওই সোশিও সেন্টিমেন্টের। আরেকটা কি? না হিউম্যান সেন্টিমেন্ট। হিউম্যান সেন্টিমেন্টটা কি? না মানুষ, আমরা মানুষ জনগোষ্ঠী, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। এই হিউম্যান সেন্টিমেন্টটার দুটো রূপ আছে, এটা ভালো করে লিখবেন। একটা হচ্ছে সোশিও সেন্টিমেন্ট ম্যাক্সিমাইটিস। হিউম্যান সেন্টিমেন্টটা হচ্ছে সোশিও সেন্টিমেন্টেরই বিগার ফর্ম। সেটা কীরকম? না সোশিও সেন্টিমেন্ট ম্যাক্সিমাইটিস, অর্থাৎ দুটো রূপ আছে। একটা হচ্ছে সোশিও সেন্টিমেন্ট মিনিমাইটিস। মিনিমাইটিস মানে মিনিমাম, একটা ছোট্ট, আমার পরিবার, আমার পাড়া, এটা হচ্ছে মিনিমাইটিস। আর সোশিও সেন্টিমেন্ট, ওটা হচ্ছে সোশিও সেন্টিমেন্টের মধ্যে ঢুকে গেল। আর সোশিও সেন্টিমেন্ট ম্যাক্সিমাইটিস, অর্থাৎ সারা বিশ্বের মানুষ আমরা এক। তো সেখানেও কিন্তু সেন্টিমেন্টটা রয়েছে। তো বাবা সেটাকে বলছেন যে দেখো, এই সোশিও সেন্টিমেন্ট ম্যাক্সিমাইটিস, অর্থাৎ সারা ম্যাক্সিমাম যতটা আছে সবটাকে নিয়ে নিলাম। বাবা বলছেন এটাকে বলছে ইন্টারন্যাশনালিজম, বিশ্বই, হ্যাঁ, সারা বিশ্বের মানুষ আমরা এক। বাবা বলছেন এই যে ন্যাশনালিজম শব্দটা ইন্টারন্যাশনালিজমের মধ্যে আছে কি নেই? আসলে নেশন সেন্টিমেন্টটা তো রয়ে গেছে। যেটা বাবা বলছেন এইটা তো আসল যদি না যায় তাহলে হাজার করো। আজকে দেখুন, আজকে আমেরিকা কি করলো? ভুর বিরুদ্ধে আন্দোলন করে দিল। ভুটা কি? আজকে যত বিশ্বের যত গ্লোবাল সংগঠনগুলো আছে তারা তো ইউনাইটেড হয়ে গিয়ে তো বিভিন্ন গ্লোবাল স্ট্রাকচার তৈরি করেছে। হ্যাঁ, আজকে তারা একটা দেশের বিরুদ্ধে, ওরাও তার মেম্বার, কিন্তু তার আন্দোলন করছে কেন? না তার দেশের সেন্টিমেন্টটা সেখানে কি হচ্ছে। আজকে হুর যে সেক্রেটারি, সে হচ্ছে আফ্রিকা, হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সে এইবারে করোনা ভাইরাস নিয়ে একটা ছোট, একটু সামনে জ্বলন্ত উদাহরণ, সে একটা কিছু বলে দিল, যেটা সে চাইনিজদের কাছ থেকে কিছুটা সাপোর্ট যেন পেয়েছে, এই ভাবনা নিয়ে আমেরিকা গভর্নমেন্ট কী করলো? বললো না, আমি কোনো রকম সাহায্য করবো না, আমি এটা মানছি। বলে তাহলে কি হলো? তোমরাই তো হুর মেম্বার, তোমরাও তো সেই বিশ্বইকতা, মানে যে বিশ্ব ইন্টারন্যাশনালিজমের মেম্বার, তোমরাই তো তৈরি করেছিলে এই সংগঠনটা। আজকে
আজকে তুমি কেন বিরোধিতা করছো? না, তোমার সেন্টিমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে। তো অর্থাৎ এই যে আমাদের বিভিন্ন বিশ্ব সম্মেলন হয়, বিভিন্ন কান্ট্রিতে নিয়ে যেটা হয়, সেখানে দেখবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা যাচ্ছে। সেখানে দেখবেন ভারত, হ্যাঁ, চায়নার বিরুদ্ধে, চায়না ভারতের বিরুদ্ধে ওখানে আন্দোলন করছে কি করছে না? ওইখানে তুলছে না, এটাকে আমরা নেব, এটাকে এই করব, এটাকে ওই করব। তাকে সাপোর্ট দিচ্ছে, আমেরিকা বলছে আমি ভারতকে সাপোর্ট দেবো, রাশিয়া বলছে আমি তো একে সাপোর্ট দেবো, তার বিনিময়ে এইটা চাই। অর্থাৎ সেন্টিমেন্টটা কিন্তু আসলে বাবা বলছেন হিউম্যানের সেন্টিমেন্টটা, বাবা বলছেন এটা একটা বাবা বলছেন হিপোক্রেসি। এটা বাবা বলছেন মহা হিপোক্রেসি। তো এই যে হিউম্যানের সেন্টিমেন্ট, এই হিউম্যানের সেন্টিমেন্ট, এটা দুটো বাধার প্রাচীর আছে হিউম্যানের সেন্টিমেন্টের। লিখে নিন, একটা হচ্ছে ইন্ট্রা হিউম্যান ক্লাস, ইন্ট্রা হিউম্যান ক্লাস, আর একটা হচ্ছে ইন্ট্রা কি বলবো ক্রিয়েচার ক্লাস। ক্রিয়েচার মানে মানে জীবজন্তু যারা রয়েছে। তো তো আমরা এখানে আমি কি বললাম যে একটা হচ্ছে ক্রিয়েচার ক্লাস, ক্লাস হচ্ছে অর্থাৎ মানে আরেকটা হচ্ছে ইন্ট্রা হিউম্যান ক্লাস। এই মানুষের সংঘর্ষ, যেটা একটু আগেই বললাম, যে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে বহু বছর আগে আমেরিকা, তাতে প্রচুর গম উৎপাদন হয়েছিল সেই দেশে, এবং সেই দেশে এত গম উৎপাদন হয়, এবং যারা অর্থনীতি বুঝি আমরা, তারা দেখবেন যে মার্কেটে যদি সাপ্লাই বেশি হয়, সাপ্লাই লাইনটা বেশি হয়ে যায়, তাহলে কি হবে? জিনিসের দাম কমবে না বাড়বে? কমে যাবে। তো আমেরিকা, কানাডা, এইসব দেশ যখন দেখলো যে আরে আমার মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট আমার পড়ে যাবে, আমার ইকোনমি হয়ে যাবে, তখন কি করলো? তারা লুকিয়ে জাহাজে করে টনকে টন গম তারা নিয়ে কি করলো? সমুদ্রের মাঝখানে ফেলে। আর এইটা জানাজানি হয়ে গেল, পত্র পত্রিকায় তখন খুব লেখালেখি করেছে। এগুলো 70 সালের আগের কথা বলছি, 1970 সালে। তো এই যে জানাজানি হয়ে গেল, এই যে একটা হয়ে গেল, তখন এরা কি করলো? দেখুন, সুইচ ওভার করলো। তখন কেন? এরা বলছে না যে আমরা মানবতার জয়গান গাই, তো তারা সুইচ ওভার করে বললো যে না না না, আমরা একটা সংগঠন তৈরি করছি। সেই সংগঠনটা তারা একটা সংগঠন তৈরি করলো, এবং তো একটা ওয়ার্ল্ড সংগঠন ওরা তৈরি করলো, এবং বলল যে আমরা এখন থেকে কি করব, যেসব গরিব দেশ আছে সেই গরিব দেশকে আমরা কি করব, আমাদের গম বা আমাদের যেগুলো পর্যাপ্ত আনাজ রয়েছে এগুলো আমরা সাপ্লাই করব ফ্রি অফ কস্ট। এবং ভারতবর্ষে তখন কিন্তু বিশেষ করে আমাদের পূর্ব ভারতে মানুষ কিন্তু রুটি, গম, আপনাদের বাবা মা যারা এখানে রয়েছেন দেখবেন, জিজ্ঞেস করবেন, তারা রুটি দেখতো না, সব এখানে ভেতো বাঙালি। হ্যাঁ, তো সেই প্রথম আমরাও ছোটোবেলায় দেখলাম গম এলো, তো ওই হলো বিনা পয়সায় গম পাওয়া গেল। এই যে গমটা এলো, তো ভাবলো সবাই ধন্য ধন্য করলো যে আমেরিকা, কানাডা এরা গম পাঠিয়ে দিল। কিন্তু এদের মধ্যে এগুলোকে বলা হয়, এরা খুব ধূর্ত হয়, বাবা বলছেন এরা প্রচণ্ড ধূর্ত হয়। এই জন্য বাবা বলছেন এগুলোকে বলা হয় মেকি মানবতাবাদ, মেকি মানবতাবাদ। তো এরা কি করলো না, বাবা বলছেন এরা খুব সুডো রিফর্মিস্ট। এগুলোকে বাবা নাম দিয়েছেন, লিখে রাখতে পারেন, সুডো রিফর্মিস্ট। হ্যাঁ, এগুলো সুডো রিফর্মিস্ট। তো এরা কি করলো, বললো যে ঠিক আছে গম টম দিচ্ছি, কিন্তু ভিতরে ভিতরে তলে তলে এরা কি করলো, এরা বললো যে আমরা তো তোমাদের জন্য গম টম দিচ্ছি, তোমরা একটা কাজ করো, তোমাদের বিনা পয়সাতে এত কিছু দিচ্ছি, তোমরা আমাদের দেশে যে প্রোডাকশানগুলো সেগুলো তোমরা কেনো।
অর্থাৎ মার্কেটটা খুলে দাও, আমাদের দেশের প্রোডাকশনটা, অর্থাৎ গমটা বিনা পয়সায় আসছে, তার বিনিময়ে কোটি কোটি ডলার এখান থেকে সে নিয়ে চলে যাবে তাদের দেশের। অর্থাৎ আমাদের দেশের কি হবে, আমাদের দেশের শিল্পগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের দেশে বেকারত্ব বেড়ে যাবে। কিন্তু এই স্ট্র্যাটেজিটা তারা নিল এবং যার রেজাল্ট হলো গ্যাট। আমি ক্লাসে এটা সেটা বলা যাবে না, এর আগে আমি ক্লাস নিয়েছিলাম অনেকদিন আগে, তো এখানে সময় নেই। তো এগুলোকে কি বলা হয়, বাবা বলছেন এগুলো হচ্ছে ইন্ট্রা হিউম্যান ক্লাস, ঠিক আছে না? বলছে মানবতার কথা, কিন্তু মানুষ মানুষকে সহ্য করতে পারছে না। একটা দেশ আর একটা দেশকে ভালোবাসছে। আবার একটা সুন্দর বাবা উদাহরণ দিয়েছেন। বাবা বলছেন মহাত্মা গান্ধী সম্পর্কে, আমি বলে ফেললাম নামটা। তো বাবা বলছেন জানো তো, আমাদের একজন দেশনেতা, বাবা যেদিন প্রবচন দিচ্ছিলেন আমি ছিলাম, বাবা বলছেন আমাদের দেশের এক দেশনেতা, তিনি বললেন আমি কি বলবো, আমি ওই জাতপাত এগুলো মানি না, সমস্ত মানুষ এক। বলে দেখো আমি নিচু জাতের মানুষের হাত থেকেও আমি জল খাবো। তো মঞ্চে কি করা হলো, সেই নিচু জাতের যে লোকটাকে, তাকে কি করা হলো, তাকে ধুয়ে মুছিয়ে মানে বেশ স্নান টান করিয়ে পরিষ্কার করে আনা হলো, আর একটা ভালো গ্লাসে করে একদম পিওর জল আনা হলো, আর তাকে সব রেডি করা রাখা হলো। সে এসে খালি এরকম গ্লাসটা ধরে একটু দিয়ে দিল, আর জল খেলো। লোকে বললো আরে বাবা দারুণ দারুণ। ভিতরে কি রয়েছে, দুষ্টবুদ্ধি। এগুলো কি হয়, জনগণকে বিফুল বানানো। বাবা বলছেন এরা হচ্ছে বর্ণচোরা মানিক, বাবা এদের নাম দিয়েছেন সুডো রিফর্মিস্ট। সুডো রিফর্মিস্ট মানে বাবা বলছেন এরা গিরগিটির মতন, বাবার শব্দটা হচ্ছে বাবা বলতে লিখেছেন পড়বে, গিরগিটির মতন রং বদলায় যখন যেমন দেখবে। হ্যাঁ, যেমন বাবা বলছেন ভারতবর্ষ যখন স্বাধীন হবে, বাবার দেশপ্রেমিকের বই প্রবচনটা পড়বে, ওখান থেকে বহু শিক্ষা পাবে। দারুণ কথা লিখেছেন বাবা। তো বাবা ওখানে বলছেন যে আমাদের নেতারা যদি পলিটিক্যাল কি বলবো ফ্রিডম না নিত, রাজনৈতিক আমরা কি পেয়েছি, রাজনৈতিক স্বাধীনতা। বাবা বলছেন অর্থনৈতিক স্বাধীনতা নিলে একটু দেরি লাগবে, কিন্তু এদের তর সইল না। আরেকটা কেন না, বাবা এখানে প্রবচনে বলছেন, নবমানবতাবাদী প্রবচনটার মধ্যে বাবা বলছেন জানো তো, এরা যখন সেন্টিমেন্টটা পাবলিকের মধ্যে ছেড়ে দিল, লিডাররা করলো, তখন দেখলো যে সেন্টিমেন্টটা এত বড় দানা বেঁধে নিয়েছে। আর তখন নেতাজি কি করেছে, একদম রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে নেমে গেছে, একদম খুন কা বদলা খুন। হ্যাঁ, তো দেখছে যে লিডারশিপটা হাতের বাইরে চলে যাবে। তখন কি করলো এরা, কি করলো, রাতারাতি ইংরেজের সঙ্গে হাত মিলিয়ে এরা কি করলো, বললো যে আমরা নিজেদের মধ্যে নেগোসিয়েশন করি। এবং এটা কিন্তু ইংরেজরা কিন্তু নেগোসিয়েশন হয়েছে, নেগোসিয়েশন না হলে তাহলে বাংলা ভাগ হতো না, পাঞ্জাব ভাগ হতো। কি নেগোসিয়েশন বলেই ভাগ হলো। আমরা যদি জোর করে নিয়ে নিতাম তাহলে ভাগাভাগি হতো কি? ভালো করে জিনিসটা সবাইকে বুঝতে হবে, নেগোসিয়েশন হয়েছে। ফলে ইংরেজ তখন কি করলো, নেগোসিয়েশনের মধ্যে দিয়ে ইংরেজ ভাবলো এই বাঙালিরা সবচেয়ে বেশি আন্দোলন করেছিল, পাঞ্জাবিরা, এগুলোকে ভাগ করে। আর তখন যারা মানে আর মুসলিমরা এর মধ্যে খুব খারাপ প্লে করেছিল, মোহাম্মদ জিন্না খুব খারাপ রোল প্লে করেছিল এবং মুসলিমদের জন্য আলাদা কান্ট্রি নিয়ে। তো এইগুলো সব দেশনেতা যারা ছিল তারা এই করলো। বাবা বললেন তখন যিনি, যাকে আমরা মানে একদম বলতাম দেশনেতা, হ্যাঁ, তিনি বলেছিলেন দেশ ভাগ যদি হয় তাহলে আমার রক্তের পথ দিয়ে হতে হবে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে থাকতে আমি দেশ ভাগ হতে দেব, করে জনগণকে স্তম্ভিত করে দেব। দেশ ভাগ হচ্ছে বলে তখন আগুন জ্বলে গেছে দেশে, জনগণকে সে কি করলো, জল ঢেলে দিল। বাবা বলেন এত দুষ্ট প্রকৃতির নেতা তিনি ছিলেন, জনগণের মুভমেন্টে জল ঢেলে দিল। জনগণ ভাবলো যে এত বড় নেতা যখন বলছেন তাহলে নিশ্চয়ই দেশ ভাগ করতে দেবেন না। তারপরে দেশ ভাগ হয়ে গেল। হয়ে যাওয়ার পর তখন তিনি মৌনী বাবা হয়েছিলেন, বাবা লিখেছেন পড়বেন। মৌনী বাবা তিনি আসলে তিনি হ্যাঁ অনেক সময় কথা বলতেন না, মৌনব্রত পালন করতেন, দুষ্ট প্রকৃতির মানুষ। তো মৌনী বাবা হয়ে থাকলেন। দেশভাগ হয়ে যাওয়ার সময় মৌনী বাবা যে দেশভাগ হয়ে গেল তার কিছুদিন পরে বললেন
আমি খুবই দুঃখিত, আমি খুবই অনুতপ্ত দেশভাগের জন্য, কিন্তু আমি আপনার কত বড় হিপোক্রেট। বাবা বলছেন এরা কি করছে দেখো, সুডো রিফর্মিস্ট এগুলোকে কিরকম, অর্থাৎ একটা সেন্টিমেন্ট থেকে আরেকটা সেন্টিমেন্টে জাম্প করে গেল। ঠিক আছে না, একটা সেন্টিমেন্ট ছিল জিও সেন্টিমেন্ট, আমাদের দেশ, সে চলে গেছে অন্য সেন্টিমেন্ট, জাম্প করে গেল। সুডো রিফর্মিস্ট, গিরগিটির মতন রং কথা। তো এইরকম বহু জিনিস রয়েছে, মানে আমাদেরকে সেই জিনিসগুলোকে বুঝতে হবে যে কী করে আমরা এইগুলো, এই ধরনের যে শোষণগুলো রয়েছে, এই ধরনের শোষণগুলো থেকে আমরা কি করে নিজেকে বাঁচব। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে ইন্ট্রা ক্রিয়েচার ক্লাস। ক্রিয়েচার মানে পশু পাখি গাছপালা, এদেরও কি পৃথিবীতে বাঁচার অধিকার আছে কি নেই? এদেরও বাঁচার অধিকার আছে, কিন্তু মানুষ কি ভাবছে যে আমি শ্রেষ্ঠ জীব। আজকে এই যে বাঘ, এই যে হাতি, এদেরকে আমরা মেরে ফেলছি কেন না, বলছে এরা নাকি মানুষকে আক্রমণ করছে। ওরা মানুষকে আক্রমণ করেছে, ওরা মানুষের গৃহে ঢুকে গেছে না মানুষ জঙ্গল কেটে তাদের গৃহে প্রবেশ করে গেছে? সত্যি কথা কোনটা? মানুষ তার গৃহে প্রবেশ করেছে, মানুষ তার খাদ্যকে ছিনিয়ে নিয়েছে, সে বাধ্য হয়ে নিজের খাদ্যের জন্য সে এসেছে। তো মানুষ, বাবা বলছেন জানো তো একটা সময় আসবে মানুষ, গরুকে, বাবা বলছেন গরুকে তোমরা দেখবে, গরু মিউজিয়ামে দেখা যাবে। যেদিন সিনথেটিক দুধ বেরিয়ে যাবে সেদিন আর গরুকে মানুষ পুষবে? বাবা বলছেন ঘোড়ার এক সময় কি ছিল, সারা পৃথিবীতে ঘোড়া দারুণ ডিমান্ড ছিল, ঘোড়াই একমাত্র যান। এই কলকাতা শহরে একটা সময় ছিল ঘোড়া গাড়ি চলতো, আর কিছুই চলতো না। এবং ঘোড়ার কেয়ারে নেওয়ার জন্য কী করতো, কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ঘোড়া স্নান করানোর জন্য একটা ইয়ে থাকতো, চৌবাচ্চা থাকতো রোডের ধারে ধারে, সরকার বানিয়ে রেখেছে। আর ঘোড়া জল খাবে বলে একটা পিওর জল রাখার জন্য আরেকটা চৌবাচ্চা থাকতো। ঘোড়ার গাড়ি চলতো তো, জল খাবে তো, তার জন্য ব্যবস্থা রাখা হতো। আর খাবারের জন্য ঘোড়া যাতে দানা খেতে পারে, চলতে পারে, তার জন্য আরেকটা জায়গায় রাখা থাকতো, তিনটে পরপর থাকতো। একটা সময় ছিল এটা। আজকে এগুলো আছে? ঘোড়াটাই উঠে গেছে। ঘোড়াটাকে ততদিন মানুষ রেখেছিল, একটা সময় ছিল কি ঘোড়া নিয়ে মানুষ যুদ্ধ করতে যেত, ঘোড়াই ছিল মানুষের প্রধান দিক। আজকে কি হলো, মানুষ তার স্বার্থ ফুরিয়ে গেল, ঘোড়াকে মানুষ মেরে গেল, ঘোড়াকে আর কি করল। ঘোড়াকে ততদিন মানুষ রেখেছিল, কতদিন না ঘোড়ার শরীর থেকে এই যে আপনার আমাদের যে শরীরে ব্লাড সুগার হয় না, ব্লাড সুগার হয়, এই ব্লাড সুগারের জন্য কি হয়, ইনসুলিন নিতে হয়। তো ঘোড়ার শরীর থেকে ইনসুলিনটা তৈরি হতো একটা সময়। ঘোড়ার শরীরে, ঘোড়ার মধ্যে ওই ইয়ে হতো, ব্লাড সুগার, ঘোড়ারও ব্লাড সুগার হতো, এবং সেইখান থেকে একটা জিন নিয়ে সেইখান থেকে ইনসুলিন তৈরি করা। ওই ইনসুলিনটা মানুষের শরীরে, এই জন্য বাবা যখন বাবার হাই সুগার হলো, বাবা বললেন আমি নেব না। কেন না, ইনসুলিনটা তখন ছিল কি অ্যানিম্যাল প্রোডাক্ট। বাবা বলেন এত বড় পাপ হচ্ছে যে ঘোড়াকে এত বড় টর্চার করে তার মধ্যে থেকে এইগুলো তো ইনজেক্ট করে করে নিচ্ছে ওরা, আমি এইটাকে বরদাস্ত করতে পারবো না। যেন বাবার শরীর খারাপ হলো, কিন্তু বাবা ইনসুলিন নিলেন না। তার বেশ কিছুদিন পরে হিউম্যান ইনসুলিন বেরিয়ে গেল, অর্থাৎ মানব শরীর থেকে একটা জিন নিয়ে এখন হিউম্যান বেরিয়ে গেছে। সেইটা তখন বিদেশ থেকে, ইন্ডিয়াতে তখন আবিষ্কার হয়নি, বিদেশ থেকে মার্কিরা বাবার জন্য পাঠালেন, তখন বাবা লাস্টের দিকে ইনসুলিন কিছুটা হয়তো নিয়েছে। তো এই যে তারপরে কি হলো, ঘোড়ার ব্যবহার, হিউম্যান ইনসুলিন হয়ে যাওয়ার পর কি হয়েছে, ঘোড়া আজকাল কি হয়েছে আর দেখা যায়, খুব রেয়ার। আর দেখা যায় রেয়ার দেখা যাচ্ছে। তো বাবা বলছেন গরু এক সময় কি হবে, গরু আর দেখা যায়। মানুষ কি করছে, একটা একে সরিয়ে দিচ্ছে, তার নিজের স্বার্থে সে মেনটেন করছে, যার স্বার্থ ফুরিয়ে যাচ্ছে তাকে ছেড়ে ফেলে দিচ্ছে। বলে এই যে মানসিকতা, সেই মানসিকতাতে একটা পশু পাখি গাছপালা কি বাঁচবে? গাছ কেটে সব করে দিচ্ছে, পশু মেরে দিচ্ছে। আজকে এই যে করোনা ভাইরাস, এটা কি না পশুকে খেয়েছে বলে তবে না সেখান থেকে না করোনা ভাইরাসটা এসেছে। তো বাবা বলছেন
এই যে পশু পাখি গাছপালাকে ধ্বংস করে দিয়ে ইকোলজিক্যাল ব্যালেন্সটা কি হয়ে গেছে, ডিসব্যালেন্স হয়ে গেল, মানুষ সর্বভূক। তো বাবা বলছেন এইখান থেকে বেরিয়ে আসতে গেলে এই ইন্ট্রা হিউম্যান কি বলবো ইয়ে ক্রিয়েচার ক্লাস থেকে বেরিয়ে আসতে গেলে বাবা বলছেন দুটো জিনিস মাইন্ডে রাখতে হবে, মনে রাখতে হবে, লিখে রাখবেন। একটা কি, একটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা জীবের আস্তিত্বিক বোধ, এক্সিস্টেন্সিয়াল ভ্যালু ইংরেজিতে বলে আস্তিত্বিক বোধ। 2 নম্বর কি, প্রত্যেকটা জীবের, প্রাণীর এক্সিস্টেন্সিয়াল ভ্যালু এবং ইউটিলিটি ভ্যালু। সেকেন্ডটা কি বললাম, ইউটিলিটি ভ্যালু বা উপযোগ, প্রত্যেকটা সত্তার উপযোগিতা রয়েছে, তো উপযোগ মূল্য রয়েছে। এই দুটো কি বললাম, একটা হচ্ছে ইউটিলিটি ভ্যালু, একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ভ্যালু। বাবা বলছেন যদি ঘোড়ার ইউটিলিটি যদি নষ্ট হয়ে থাকে, তার আস্তিত্বিক বোধটা তো নষ্ট হয়ে যায়নি। ভগবান বাবা বলছেন কি, বাবার জায়গায় লিখছেন কি, একটা পিঁপড়েরও বাঁচার অধিকার রয়েছে। এই বোধটা বাবা বলছেন হিউম্যান সেন্টিমেন্টের মধ্যে এই বোধটা কাজ করছে কি, কাজ করছে না। তাই পৃথিবীতে এত হচ্ছে। এখন আমরা সমাধানের দিকে, কতক্ষণ আছে টাইম, 1 ঘন্টা, হ্যাঁ, এখন আমরা আস্তে আস্তে সমাধানের দিকে ঢুকব। তো প্রথম আমি কি বলছিলাম না, আসলে জানেন বাবা বলছেন যে সমাধানটা কি না, নব্য মানবতাটাই একমাত্র সমাধান। সেটা কীরকম না, স্টেপ বাই স্টেপ আসছি আমরা না। প্রথমে হচ্ছে 3টে সেন্টিমেন্ট আমরা বলেছিলাম। একটা হচ্ছে জিও সেন্টিমেন্ট। এই জিও সেন্টিমেন্ট থেকে বেরিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে না, দরকার স্টাডি, সাধ্যায় করতে হবে, প্রচুর সাধ্যায় করতে হবে। আর 2 নম্বর কি না, র্যাশনালিস্টিক মেন্টালিটি, বিচারপ্রবণ মানসিকতা তৈরি করতে হবে, বিচারপ্রবণ মানসিকতা তৈরি করতে হবে। এই দুটো না থাকলে আমি কি করব, আমি র্যাশনালিস্টিক আমি কি করব, ইয়ের থেকে এই কি বলবো ভৌম ভাবপ্রবণতা থেকে বেরিয়ে আসতে পারব। এই যে বিচারপ্রবণ মানসিকতা মানে কি, সেখানে যুক্তি থাকতে হবে, একটা যুক্তি থাকতে হবে। তো বাবা বলছেন এই যে যুক্তি, যেখানে এই যুক্তিটাও শেষ কথা নয়। বাবা কি বললেন যে জিনিসটা তুমি সমাজে তুমি প্রতিষ্ঠিত করতে চাইছো, সেটা যুক্তিগ্রাহ্য তো হতেই হবে, অযৌক্তিক যেন না হয়। বাবা বলেন যুক্তি শুধু হলেই তো হবে না, তার সঙ্গে কি করতে হবে না, তোমাকে দেখতে হবে যে তত্ত্বটাকে বা যে থিওরিটাকে আমি সমাজে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি, সেটা সাধারণ মানুষের উপযোগিতায় কাজে লাগবে কিনা, সাধারণ মানুষের কাজে লাগবে কিনা। বাবা বলছেন যত ভালো জিনিস হোক, সেটা যদি সাধারণ মানুষের কাজে না লাগে, তাহলে কি হবে, তাহলে সেটা যতদিন না সেটা সাধারণ মানুষের উপযোগী হয়ে না উঠছে, ততদিন সেটাকে তাহলেও বন্ধ রাখতে হবে, সেটা সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না। সেজন্য বাবা বললেন শুধু লজিক থাকলে চলবে না, হ্যাঁ, একটা তার সঙ্গে আরেকটা কি হবে, হিউম্যান টাচ। আরেকটা কি বললাম, হিউম্যান টাচ, মানুষের হৃদয় থেকে গ্রহণ যদি না করে, ওটাকে এক সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না। তো সেই জন্য র্যাশনালিস্টিক মেন্টালিটি, এটা কাজ হচ্ছে। দেন হচ্ছে কি না, সোশিও সেন্টিমেন্ট, সামাজিক ভাবপ্রবণতা। এই সামাজিক ভাবপ্রবণতা, আচ্ছা স্টাডি বলতে গিয়ে একটা কথা বলে রাখি, স্টাডির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ডিফেক্ট রয়েছে। আমরা যখন স্টাডি করছি, বাবা বলছেন যে তুমি যেটা দেখছো সেটা তো ভুলও দেখতে পারি কিনা। তো সেই জন্য বাবা বলছেন স্টাডি করতে গেলে যত বেশি ইন্দ্রিয়ের ব্যবহার করবে তুমি, তত ভালো। ইন্দ্রিয় মানে আমরা যখন কোনো জিনিসটা পড়াশোনা করছি, এই যখন আমি পড়ছি, তখন এইটা পড়তে গেলে আমি কটা ইন্দ্রিয় ব্যবহার করছি, আমি একটা ইন্দ্রিয়, চোখ ইন্দ্রিয়কে ব্যবহার করছি। কিন্তু বাবা বলছেন বেশি ইন্দ্রিয় ব্যবহার করো,
অর্থাৎ সেটা কি হবে না, চোখ দিয়ে পড়ছি, চোখ দেখতে ভুল করতে পারে, চোখ আমার ডিফেক্ট হতে পারে। তাহলে আমি যদি জোরে জোরে পড়ি তাহলে আমার কোন ইন্দ্রিয় কাজে লাগলো? বাঘ ইন্দ্রিয়। আর জোরে জোরে পড়লে কি হবে? কান সেটা শুনবে, তাহলে কান ইন্দ্রিয় কাজে লেগে গেল, তিনটে ইন্দ্রিয়। আর যদি আমি যে জায়গাটায় পড়ছি সেটা যদি আঙ্গুল দিয়ে দিয়ে পড়ি তাহলে আরেকটা ইন্দ্রিয় যুক্ত হলো। ছোটোবেলায় আমি জানি না আপনাদের কি হতো, আমাদের ছোটোবেলায় নিয়ম ছিল আঙ্গুল দিয়ে দিয়ে পড়তে হতো, হতো কিনা শুভদানন্দা? ও শুভদানন্দা, তো ছোটোবেলায় কী ছিল আমাদের সময় আঙ্গুল দিয়ে দিয়ে পড়তে হতো না, লেখাগুলো এরকম করে আঙ্গুল দিয়ে দিয়ে। তো ওইটাই বাবা এখানে বলেছেন। বাবা বলছেন যত বেশি ইন্দ্রিয়ের ব্যবহার করবে তত বেশি এটা ভুলটা কম, এটা খেয়াল রাখতে হবে। সেই জন্য বাবা মনে মনে পড়াটা ঠিক, মিস হওয়ার চান্সটা বেশি। 2 নম্বর কি, আমি যে জিনিসটা পড়ছি সেটা সেই যুগের কি না। বাবা বলছেন যে ধরো একটা বই তুমি পড়ছো, সেটা কি না ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা, এটা ভুল না ঠিক? আগে ছিল, কিন্তু এখন আগে ছিল, আমি আগের বই পড়লে হবে? এখন তো দিল্লি হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি বলি যে বিহার রাজ্যের মধ্যে রাঁচি, দুমকা, গোড্ডা পড়ে, এটা ঠিক হবে? এখন তো ভাগ হয়ে গেছে। আমি অতীতের ইতিহাস পড়লে তো হবে না। তো সেই জন্য বাবা এখানে বলছেন তুমি যেটা পড়ছো সেইটা সেই যুগের কি। 3 নম্বর বাবা বলছেন আরেকটা কোন জায়গায় প্রিন্টিং মিস্টেকও তো হতে পারে। হ্যাঁ, আমাদের কি বলে, আমাদের একজন সন্ন্যাসী দাদা নিত্যসত্যান্ত গল্পটা করে, আনন্দনগরে থাকতেন। তো একদিন নিত্যসত্য, ও নতুন নতুন সন্ন্যাসী হয়েছে, তো ওকে বলেছে খুব পড়াশোনা কর। তো সাধনা মানে মনের বিকৃতি, সাধনা মানে মনের বিকৃতি। তার পরের লাইনটার পরে ওইখানে ওটাই মুখস্থ করছে। সাধনা মানে লেখা আছে কি, সাধনা মানে মনের বিকৃতি দূরীকরণের উপায়। এটা ছিল পুরো সেন্টেন্স। ও পড়ছে কি সাধনা মানে মনের বিকৃতি, সাধনা মানে মনের বিকৃতি। ওকে বলছে সাধনা মানে মনের বিকৃতি নাকি? পরের লাইনটা পড়লোই না। তো এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের স্টাডির ক্ষেত্রে ভ্রান্তি হচ্ছে। তো যাই হোক, তো এগুলোকে দেখতে হবে। আরেকটা কথা বাবা বলছেন, স্টাডি করতে গেলে 2 রকমের স্টাডি হয়। একটা স্টাডি কি না আমি নিজে পড়লাম, কিন্তু আমি পড়াশোনা করতে জানি না, কিন্তু আমাকে কেউ পড়ে পড়ে শোনাচ্ছে, যেটাকে স্বাধ্যায় বলে। স্বাধ্যায় মানে কি হলো, আমি পড়ছি অন্যজন শুনছি, তাই না? তো এই স্বাধ্যায়। আরেকটা বাবা বলছেন স্টাডির আরেকটা দিক বাবা বলছেন, সেটা সবচেয়ে বেস্ট। সেটা হচ্ছে কি না পড়াশোনার সঙ্গে সঙ্গে তার থিওরিটিক্যাল দিক, পড়াশোনা যখন করছি সেটা কী হলো একটা থিওরিটিক্যাল দিক, বই পড়ছি মুখস্থ করছি। যদি বাবা বলছে তার সঙ্গে সঙ্গে যদি প্র্যাকটিক্যাল দিকটা যুক্ত হয়ে যায়, প্র্যাকটিক্যালি সেটা যদি সে করে, তাহলে কী হবে, তার জ্ঞানটা বাড়বে না কমবে? আরও বেড়ে যাবে। বাবা বললেন থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যালকে এক জায়গায় যদি তুমি আনতে পারো, তাহলেই তোমার প্রকৃত কি বলবো স্টাডিটা হবে। নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে কি না সোশিও সেন্টিমেন্ট। সোশিও সেন্টিমেন্টকে যুক্ত করতে গেলে কী করতে, বুঝতে গেলে এই ধরনের ডগমা এর থেকে বেরোতে গেলে আমাকে কী করতে হবে? বাবা একটা দারুণ শব্দ বলেছে, নতুন শব্দ কিন্তু এটা। বাবা শব্দটা নাম দিয়েছেন প্রোটো সাইকো স্পিরিচুয়াল মেন্টালিটি। কী শব্দটা লিখুন? প্রোটো সাইকো স্পিরিচুয়াল মেন্টালিটি। প্রাক সম মানস আধ্যাত্মিক মানসিকতা। প্রাক সম মানস আধ্যাত্মিক মানসিকতা। এইটা একটা প্রশ্ন হচ্ছে যে এই যে বাবা কেন বললেন না সোশিও সেন্টিমেন্টের উপরে উঠতে গেলে কী করতে হবে, যে না মানে প্রোটো সাইকো স্পিরিচুয়ালিস্টিক মেন্টালিটি কেন বাবা বলছেন না? প্রোটো শব্দটা মানেটা কি, আগে প্রোটোটা ভালো করে বুঝতে হবে। প্রোটো মানে কি? প্রোটো মানে হচ্ছে দীপশিখার যে শিখাটা হচ্ছে, একটা প্রদীপের যে শিখাটা, ওটা কি করছে?
ডিপ ডিপ করে জ্বলে কিনা, না একটা নির্বাক মতন একটা স্টিল হয়ে থাকে, দপদপ করে প্রদীপের শিখাটা। অর্থাৎ বাবা বলছেন যেটা কি, না এটা হচ্ছে যে মানুষ যখন, অর্থাৎ প্রোটো সাইকো স্পিরিচুয়ালিস্ট মেন্টালিটিটা দাঁড়িয়ে আছে কার উপরে? সমসমাজ তত্ত্বের উপরে। অর্থাৎ সবাইকে একই ভাবনা পোষণ করছে, সবাইকে। আমি একটু আগে বললাম না সংগচ্ছন্দক মেন্টালিটি নিয়ে চলুন। একদিনে কি সংগচ্ছন্দক মেন্টালিটি হবে? হবে না। তো সেই জন্য কি হয়, প্রোটো বাবা শব্দটা বলছেন, বাবা বলছেন ওটা মনটা কিছুটা ইউনিটির দিকে যাচ্ছে, সবাইকে নিয়ে চলার দিকে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ডিসইউনিটি হয়ে যাচ্ছে, আবার যাচ্ছে। এই জন্য প্রোটো শব্দটা করছে। করতে করতে কি হচ্ছে, বাবা বলছেন সাধনার জগতে তুমি যত বেশি এগোবে তত কি হবে, তোমার সাইকিক ডেভেলপমেন্টগুলো হবে, তারপরে সাইকো স্পিরিচুয়াল ডেভেলপমেন্টগুলো হবে, এবং ফাইনালি কি হবে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্টগুলো হয়ে যাবে। আর যখন এই রকম ডেভেলপমেন্টগুলো হয়ে যাবে তখন কি হয়ে যাবে, সোশিও সেন্টিমেন্টের ঊর্ধ্বে মানুষ নিজেকে, তাহলে সোশিও সেন্টিমেন্টের ঊর্ধ্বে উঠতে গেলে কি করতে হবে, সমসমাজ তত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে। সমসমাজ তত্ত্বটা তো আগে বলে দিয়েছি আমি, ঠিক না, আগে বলে দিয়েছি সমাজ তত্ত্ব মানে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে। আর প্রোটোটা কেন বুঝতে ওই জায়গাটা, কারণ তার থেকেও, অর্থাৎ কোন সেন্টিমেন্টটা সবচেয়ে বড়, সবচেয়ে ছোট সেন্টিমেন্টটা হচ্ছে জিও সেন্টিমেন্ট, তার থেকেও বেশি শক্তিশালী সেন্টিমেন্টটা কি, সোশিও সেন্টিমেন্ট, তার থেকেও বড় সেন্টিমেন্ট হচ্ছে হিউম্যানো সেন্টিমেন্ট। তো এই হিউম্যানো সেন্টিমেন্টটাকে ক্র্যাশ করবো কি করে, না নব্য মানবতাবাদে, তার মধ্যে দিয়ে নব্য মানবতাবাদে প্রতিষ্ঠিত করতে হবে। এই নব্য মানবতাবাদটাই আমাদের ক্লাসের বিষয়বস্তু। নব্য মানবতাবাদটা কি একটু জানা দরকার, এই সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। ক্লাসে আছে, সেমিনার ক্লাস হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ নিউম্যানিজম? বাবা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আমি বাবার কথাটাকে একটু, অনেকগুলো ব্যাখ্যা বাবা দিয়েছেন, সেগুলোকে আমি এডিট করে একটা জায়গায় এনেছি। হোয়াট ইজ নিউম্যানিজম? বাবা বলছেন নিউম্যানিজম ইজ humanism in the past, humanism is the past, humanism is the present, and humanism newly explained of the future. কি বলছেন বাবা শব্দটা? হিউম্যানিজম ইজ দ্য পাস্ট, হিউম্যানিজম ইজ দ্য প্রেজেন্ট, অ্যান্ড হিউম্যানিজম নিউলি এক্সপ্লেন অফ দ্য ফিউচার। অর্থাৎ অতীতের যে হিউম্যানিজম, বর্তমানে যে হিউম্যানিজম, এবং এই দুটো হিউম্যানিজমকে প্রেজেন্ট কন্ডিশনে ভবিষ্যতে যে নতুনভাবে যেটা এক্সপ্লেন করা হলো, মানবতাবাদকে নতুনভাবে যে ব্যাখ্যা করা হলো, সেটাই হলো নিউম্যানিজম। সেটা কীরকম না বাবা আরেকটু ব্যাখ্যা করছেন এখানে। বাবা বলছেন মানবিকতাকে ও মানবতাকে, দুটো শব্দ বলেছেন বাবা, মানবিকতা আর মানবতা। ঠিক আছে, মানবিকতাটা কার? আমার মানবিকতাকে ও মানবতাকে নতুন করে ব্যাখ্যিত করে মানুষের চলার পথকে আরও প্রসারিত করতে হবে। ঠিক আছে, কি বলবো? মানবিকতা ও মানসিকতা, এই দুটোকে নতুন করে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এতদিন আমরা মানুষ সম্পর্কে, হিউম্যান সেন্টিমেন্ট সম্পর্কে যেগুলো জেনেছি, সেগুলো একটু আগেই বললাম, ভুলগুলো দেখিয়ে দিলেছেন বাবা, সেগুলোকে সেই জন্য বাবা বলছে নতুন করে ব্যাখ্যা করতে হবে। আর করে সেটাকে কী করতে হবে? তার যে পেরিফেরি, অর্থাৎ মানবতার পেরিফেরিটাকে একটু বাড়িয়ে দিতে হবে, প্রসারিত করতে হবে, তাকে আরও উন্মুক্ত করতে হবে। সেকেন্ড পয়েন্ট বাবা কি বলছেন? তাকে আরও উন্মুক্ত করতে হবে। 3 নম্বর পয়েন্ট বাবা কি বলছেন? আরও তাকে সহজ সরল করে দিতে হবে। ঠিক আছে, আর কি বলছেন বাবা? না বাবা বলছেন মানুষকে তার অস্তিত্ব সম্বন্ধে
নতুনভাবে ব্যাখ্যা দিতে হবে। মানুষকে কি করতে হবে? ভালো করে ব্যাখ্যা দিতে হবে তার অস্তিত্ব সম্পর্কে, মানুষের অস্তিত্বটা যে কীভাবে তৈরি হয়েছে, কোত্থেকে এসছে সেইটা। নেক্সট কি বাবা বলছেন? নতুনভাবে মানুষকে প্রেরণা যোগাতে হবে। নব্য মানবতাবাদ কী করছে? মানুষকে নতুনভাবে প্রেরণা যোগায়। আর কি করে? নতুনভাবে বোঝাবে তাকে। কি বোঝাবে? না বিশ্বের এই যে সৃষ্টির মাঝখানে, এই যে সৃষ্ট জগতে তুমি হলে সবচেয়ে শ্রেষ্ঠ জীব। মানুষকে কি বোঝানো হবে? এই নব্য মানবতাবাদের মধ্যে দিয়ে তুমি হচ্ছে শ্রেষ্ঠ জীব, তুমি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, তুমি হচ্ছে সবচেয়ে চিন্তাশীল প্রাণী। তাই তোমার দায়িত্ব হচ্ছে, তুমি হলে কি না এই সৃষ্ট জগতে তুমি হলে অভিভাবক, তুমি হলে গার্জেন। ইট ইজ ইউর মোরাল ডিউটি টু লুক আফটার অল দ্য ক্রিয়েচার্স অফ দ্য ইউনিভার্স। এটা তোমার দায়িত্ব, তোমার উপরে এই দায়িত্ব পরম পুরুষ ন্যস্ত করেছে। এই বোধটা বা বলছেন তার মধ্যে ঢুকিয়ে দিতে। নব্য মানবতাবাদ এই জিনিসটা মানুষকে শেখাচ্ছে, ঠিক না? নেক্সট বা বলছেন যে দর্শন মানুষকে, অর্থাৎ এই নব্য মানবতাবাদ বা বলছেন যে দর্শন মানুষকে বোঝাবে কি না তুমি তুচ্ছ নয়। অর্থাৎ মানুষের মধ্যে একটা আছে না, ইমপিউরিটি কমপ্লেক্স ইনজেক্ট করে দেওয়া হয়েছে। নব্য মানবতাবাদ কী করছে? সেই ইমপিউরিটি কমপ্লেক্স থেকে তাকে তুলে আনছে এবং সেই জন্য বলছেন তুমি তুচ্ছ নও, আর তুমি নিজেকে তুচ্ছতা থেকে মুক্ত করবে এই নব্য মানবতাবাদের দৃষ্টিতে। কি করবে? আর কি করবে না গ্লানি মুক্ত করবে এই দর্শন। আর কি করবে না মানুষকে নতুন করে প্রেরণা দেবে, যাতে মানুষ এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারে। অর্থাৎ এই 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 যে এই যে নব্য মানবতাবাদ কী করবে না বিশ্বৈকতাবাদে প্রতিষ্ঠিত করবে সমাজকে, বিশ্ব ভ্রাতৃত্বে প্রতিষ্ঠা করবে। অর্থাৎ নব্য মানবতাবাদের প্রধান কাজটা কী হলো তাহলে? না বিশ্ব ভ্রাতৃত্বে প্রতিষ্ঠা করা সমাজ। ক্লিয়ার? এই নব্য মানবতাবাদ প্রতিষ্ঠিত হতে গেলে বা বলছেন তিনটে জিনিস লাগবে, তিনটে সোপান, যেটা আমাদের ক্লাসের বিষয়। সেটা কি হচ্ছে না নব্য মানবতাবাদই শেষ আশ্রয়। কি কি তিনটে সোপান লিখে নিন। অর্থাৎ তিনটে জিনিস সমাজে অ্যাডপ্ট করতে পারলে তবেই এই সমস্ত ইয়ে থেকে মানুষ মুক্ত পেয়ে যাবে। সেটা হলো spirituality as a cult, spirituality as a cult, spirituality in essence, spirituality in essence or spirit, যে কোনো একটা বলতে পারো, দুটোই বাবা শব্দ বলেছে। স্পিরিচুয়ালিটি অ্যান্ড এসেন্স, মানে স্পিরিচুয়ালিটি ইন এসেন্স অর স্পিরিট, আর স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশন, স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশন। এই তিনটে স্তরে এইটা ব্যাখ্যা করে দিলেই ক্লাস শেষ। এটাই হচ্ছে নব্য মানবতাবাদের শেষ আশ্রয়। অর্থাৎ এই তিনটাতে মানুষ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তাহলে সমাজে নব্য মানবতাবাদ প্রতিষ্ঠিত হবে। এইটা একটু দয়া করে সবাই একটু বোঝার চেষ্টা করবেন। এইখানেই আসলে একটু জিনিসটা একটু রয়েছেন বাবা, মানে করেছেন। প্রথমে আমি আগে বলি, আমি আপনাদের যেটা বোঝার চেষ্টা করেছিলাম সেটা কি না আমাদের মধ্যে মূল তিনটে সেন্টিমেন্ট আছে, একটা জিও সেন্টিমেন্ট, একটা সোশিও সেন্টিমেন্ট, একটা হিউম্যান সেন্টিমেন্ট। ক্লিয়ার? তো জিও সেন্টিমেন্ট থেকে হয়তো আমি বেরিয়ে গেলাম, কিন্তু আমি নিউ হিউম্যানিজমে প্রতিষ্ঠিত তো হতে পারবো না। কি ভালো করে জিনিসটা বুঝুন, জিও সেন্টিমেন্টের মধ্যে থেকে বেরিয়ে গেলেই মানুষ যে নব্য মানবতাবাদে প্রতিষ্ঠিত হয়ে গেল তার কোনো মানে নেই। কিন্তু সোশিও সেন্টিমেন্টের থেকে যদি বেরিয়ে গেলাম, এর মানে যে নব্য মানবতাবাদে প্রতিষ্ঠিত হয়ে গেলাম তা নয়। নব্য মানবতা তো আরও অন্য ঊর্ধ্ব জিনিস। আবার যদি হিউম্যান সেন্টিমেন্ট থেকেও যদি বেরিয়ে যাই আমি, তাও যে আমি নব্য মানবতাবাদে প্রতিষ্ঠিত হব না। নব্য মানবতাবাদে প্রতিষ্ঠিত হতে গেলে কি হবে না বা বলছেন তোমাকে স্পিরিচুয়ালিটি আছে কাল্টে যেতে হবে প্রথমে, স্পিরিচুয়ালিটি ইন এসেন্স বা স্পিরিট যেতে হবে,
আর স্পিরিচুয়ালিটি লাস্টলি কি মিশন। তো আসলে আরেকটু ডিপে যদি ঢোকেন দেখবেন আমাদের মানুষের জীবন হচ্ছে ত্রিস্তরী। একটা হচ্ছে তার জাগতিক দিক বা তার শারীরিক দিক, একটা তার মানসিক দিক, একটা তার আধ্যাত্মিক। এই যে কাল্ট, কাল্ট কথাটা স্পিরিচুয়ালিটি অ্যাজ এ কাল্ট, কাল্ট মানে কি? কাল্ট মানে হচ্ছে প্র্যাকটিস। কাল্ট মানে প্র্যাকটিস। বাবা কাল্ট মানে কি? কাল্ট শব্দের মানে হচ্ছে প্র্যাকটিস, অর্থাৎ অভ্যাস। অর্থাৎ আমাকে কাল্ট মানে হচ্ছে একটা পদ্ধতি, একটা প্র্যাকটিস। অর্থাৎ মানুষকে এই জিও সেন্টিমেন্টের ঊর্ধ্বে উঠতে গেলে শুধু স্টাডি করতে হবে। বা বলছেন তাকে স্টাডি করতে হবে, তাকে রেশনালিস্টিক মেন্টালিটি তৈরি করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তাকে কি করতে হবে? তাকে সাধনা করতে হবে, স্পিরিচুয়াল প্র্যাকটিস তাকে করতে হবে। ঠিক না? তাকে কি করতে হবে? স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে হবে। আর এই যে তাকে শ্রদ্ধায় পড়তে হবে, কি পড়তে হবে না? বাবার যত বইগুলো আছে এইগুলো সবগুলোকে তাকে পড়তে হবে, শ্রদ্ধায় করতে হবে। শ্রদ্ধায় মানে শুধু যে ওই যে চরম নীতি কী বলে ওই ধর্মচক্রের পর শ্রদ্ধায় নয়, ওটাকে বলছি উপদায়িক শ্রদ্ধা, তাই না? ওটা নির্দিষ্ট চার ধরনের বই আছে, ওটা শ্রদ্ধায় করা যায়। কিন্তু বাবার সমস্ত বইগুলোকে তো আমাকে পড়তে হবে, প্রতিদিন কিছু না কিছু পড়তে হবে। সেটাই বাবা বলছেন যে তোমাকে স্টাডি করতে হবে। এই বাবার এই ঘরে, লেক গার্ডেনের এই ঘরটায় একদিন বাবা শরীর ছাড়ার কিছুদিন আগে বাবার ঘরে আমি যাই, এবং বাবা একটা কথা বলছিলেন। বাবা আমরা তিনজন দাদা ছিলাম, তো বাবা একটু রাগ করেছিলেন কিছু কারণে। বাবার প্রবচনগুলো সবার শোনা হয়নি। তো বলতে গিয়ে বাবা বললেন যে আমাকে বাবা বলছিলেন, জানিস তন্ময়ানন্দ, নিকট ভবিষ্যতে টপ ইন্টেলেকচুয়াল মিশনে আসবে, অ্যান্ড দে উইল লিড আওয়ার মিশন। তোরা যদি বাইরের বই পড়তে নাও পারিস, আমি যা বলেছি সেটাই পড়, তাতেই তোদের কাজ হতে হবে। সেই জন্য আমি শব্দটাই বাবার কথাটা কোট করে এখানে বললাম যে আমাদের বাবার বইগুলো যদি পড়ি তাতেও কাজ হয়ে যাবে। এই জন্য রেগুলার স্টাডি করা দরকার, সেমিনার অ্যাটেন্ড করা দরকার, সেমিনার নেওয়া দরকার। এই যে আমাকে সেমিনার নিতে হবে বলে আমাকে পড়তে হলো, সেই জন্য আপনারা নিজেরাও বিলো লেভেলের সেমিনারে যাবেন, দেখবেন তাতে নিজেদের স্টাডি পান। আরেকটা কি না, র্যাশনালিস্টিক মেন্টালিটি। 2 নম্বর যেটা বলেছি, র্যাশনালিস্টিক মেন্টালিটি দরকার স্পিরিচুয়াল কাল্টে পরিস্থিতি হতে গেলে, সেটা তো অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি। আর সেই সঙ্গে সঙ্গে কি দরকার না, বা বলছেন যে সাধনা করা, মানুষকে আধ্যাত্মিক সাধনা করতে হবে। সাধনা যদি মানুষ না করে, মানুষ কখনো স্পিরিচুয়াল কাল্টে পরিস্থিত করতে পারে। সেই জন্য বাবা কি বলছেন যে দুবেলা নিয়মিত রূপে সাধনা করে মৃত্যুকালে পরম পুরুষের কথা তার মনে জাগবেই জাগবে, মুক্তি সে পাবেই পাবে, গ্যারেন্টি রয়েছেন, এবং আমাদের সেটা করতে হবেই। তো বুঝে গেছেন? তাহলে আমাকে স্পিরিচুয়াল কাল মানে হচ্ছে আমাকে এই দুটো করতে তো হবেই, তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক চর্চাটা, আধ্যাত্মিক অনুশীলনটাও করতে হবে। আমি যেটা সমাজ চক্র বলতে গিয়ে কি বলেছিলাম, একটা হচ্ছে আধ্যাত্মিক দর্শন, তাহলে ওটা পড়তে হচ্ছে আমাকে, শ্রদ্ধায় করতে হচ্ছে, তাই না? একটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক দর্শন, সেটাকেও পড়তে হচ্ছে, 6টা তত্ত্ব বলেছিলাম। আর কি বলবো, আধ্যাত্মিক অনুশীলন। অনুশীলনটা মানে কি? প্র্যাকটিস করতে হচ্ছে, অর্থাৎ কাল্ট, ওইটাই কাল্টটা করতে হচ্ছে আমাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি না, স্পিরিচুয়ালিটি অ্যাজ এ স্পিরিচুয়ালিটি ইন এসেন্স বা স্পিরিচুয়ালিটি ইন স্পিরিট। তো এইটা কি জন্য না, এটা জিও সেন্টিমেন্ট, এটা হচ্ছে সোশিও সেন্টিমেন্টের জন্য এসেন্সটাকে কাজে লাগে। এটা একটু বিগার এসেন্স বা স্পিরিটটা কি না, একটু আগে আমি বলেছি যে এগুলো বিভিন্ন গোষ্ঠীবদ্ধতার মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, তো এই গোষ্ঠীবদ্ধতার উপরে মনটাকে তুলতে হচ্ছে, এবং তুলতে গেলে আমি কি বলেছিলাম না, বাবা বলছেন তোমাকে এখানে কি করতে হবে না, বাবা বলছেন স্টাডি তো থাকবে, লজিক রিজনিং তো ওগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে না, সমসমাজ তত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে।
সমসমাস্তত্ব। এবং সমসমাস্তত্বে প্রতিষ্ঠিত হতে গেলে কি করতে হবে না, বাবা একটা সুন্দর কবিতা বলেছেন, আপনারা ইচ্ছে করে লিখে দিতে পারেন। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানব জাতি। একই পৃথিবীর স্তন্যে পালিত, একই গৃহ তারা রবি শশী। এটা হচ্ছে সমসমাজতত্ত্বের একটা উদাহরণ বাবা দিয়েছে। হ্যাঁ, কি সুন্দর না? এটা কারো কবিতা থেকে বাবা কোট করেছেন। জগৎ জুড়িয়া আছে এক জাতি, সে জাতির জগৎ জুড়িয়া আছে এক জাতি, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে পালিত, একই গ্রহ তারা রবি শশী। অর্থাৎ একই মায়ের অনেকগুলো যদি যমজ সন্তান হয়, মায়ের যে স্তন তারা একই সবাই পাচ্ছে, অনেকগুলো কুকুরের বাচ্চা মায়ের। সেরকম এই পৃথিবীর যে খাদ্য অন্ন বস্ত্র যা আমরা পালন করছি, গ্রহণ করছি, এগুলো কি না এই পৃথিবীরূপী মায়ের। সেই জন্য বলছেন একই পৃথিবীর স্তন্যে পালিত, একই গ্রহ তারা রবি শশী। অর্থাৎ গ্রহ তারা যা কিছু আছে এটা সবার একই, এটা সবার একই অধিকার, এখানে কারোর আলাদা নেই। আর সেই সঙ্গে সঙ্গে কি করছেন বাবা, স্পিরিচুয়ালিটি ইন স্পিরিট। স্পিরিট মানে কি? স্পিরিট মানে হচ্ছে ভাবধারা। স্পিরিট মানে কি? ভাবধারা। এই জিনিসটা কি না, যার মধ্যে আধ্যাত্মিকতা আছে, যার মধ্যে আধ্যাত্মিকতা আছে, অর্থাৎ যারা আধ্যাত্মিক প্র্যাকটিস করছে, আধ্যাত্মিক অনুভূতিগুলো আছে, সেটাকে আমি কি বলবো? স্পিরিট। আর এসেন্সটা মানে কি না, এসেন্সটা মানে হচ্ছে অর্থাৎ যে সমসমাজ তত্ত্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে বা সমসমাজ তত্ত্বে যে নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং জীবনের সার সত্যকে বুঝেছে, কি সেটা বুঝেছে যে সমসমাজ তত্ত্বটাই হচ্ছে জীবনের সার সত্য। ভালো করে জিনিসটা বুঝবেন যে এখানে সমসমাজ তত্ত্বটা সবাইকে নিয়ে চলাটাই আমার জীবনের মূল লক্ষ্য, সেটাকে বলছে এসেন্স। অর্থাৎ যতক্ষণ এই বোধটা তৈরি না হচ্ছে যে আমি সবাইকে নিয়ে চলবো, ততক্ষণ কিন্তু এসেন্সটা তৈরি হবে না। অর্থাৎ একদিকে আধ্যাত্মিক প্র্যাকটিস করতে হচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে একটা কালেকটিভ সাইকোলজি তৈরি করতে হচ্ছে, এটাকে বলছে এসেন্স। ঠিক আছে না? আর এই স্তরে মনকে তুলতে গেলে কি করতে হবে? মনকে আরও ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। মনকে সাধারণভাবে থাকলে হবে না, মনকে আরও ঊর্ধ্বে তুলে নিয়ে যেতে হবে। তাই বাবা কি বলেছেন? প্রোটো সাইকো স্পিরিচুয়ালিস্টিক মেন্টালিটি। ঠিক আছে? তাহলে এই কি বলবো, স্পিরিচুয়ালিটি অ্যাজ এসেন্স বলতে গিয়ে তাহলে কি বললাম? স্টাডি রয়েছে, র্যাশনালিস্টিক মেন্টালিটি রয়েছে, তার থেকেও বড় জিনিস কি রয়েছে? সমসমাজ তত্ত্ব। ক্লিয়ার? সমসমাজ তত্ত্বের উপর আধারিত করে আমাকে কি করতে হবে না, আর সেই সঙ্গে সঙ্গে স্পিরিট এবং এসেন্সটাকে তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশন। স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশনটা কি না, মানবতাবাদকে আমি ফাইনালি ফাইট করছি কার দ্বারা? স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশনের দ্বারা। অর্থাৎ তিনটে সেন্টিমেন্ট, দুটো সেন্টিমেন্টকে আমি অলরেডি ক্র্যাশ করে ফেললাম, ঠিক আছে? এখন তৃতীয় সেন্টিমেন্টটাকে আমি ক্র্যাশ করছি কিসের দ্বারা? স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশন। মিশন মানেটা কি? ব্রত, জীবনের ব্রত। ওটাই আমার ধ্যান জ্ঞান, ওটা ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। আমরা যারা সন্ন্যাসী, আমরা যারা মার্গী, সন্ন্যাসীরা বিশেষ করে, আমাদের ধ্যান জ্ঞান কি? আমাদের ধ্যান জ্ঞান স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশন। আধ্যাত্মিকতা মানে আধ্যাত্মিকতাটাই আমার জীবনের সার সত্য। আর সেইটাকে প্রতিষ্ঠিত হতে গেলে আমি কি করছি? স্পিরিচুয়ালিটি অ্যাজ এ কাল্ট, স্পিরিচুয়ালিটি ইন এসেন্স, হ্যাঁ, আর স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশনে প্রতিষ্ঠিত হচ্ছে ফাইনাল। তো বাবা বলছেন মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, সেরকম সাধকও আধ্যাত্মিকতা ছাড়া, স্পিরিচুয়ালিটি ছাড়া বাঁচতে পারবে না। এবং সেই জন্য তাকে কি করতে হবে না, মানবত্বে প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু মানবত্বের যে ত্রুটিগুলো, যেটা আমি একটু আগে বললাম, ইন্ট্রা হিউম্যান ক্ল্যাশ, ইন্ট্রা
ক্রিয়েচার ক্লাস, এর থেকে মানুষকে তাহলে কী করতে হবে? বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে করতে হবে কী করে? না, যেটা আমি একটু আগেই বললাম যে কতগুলো পদ্ধতির দ্বারা, এবং বললাম যে আস্তিত্বিক বোধ বা ইউটিলিটি ভ্যালু এগুলো থেকে করতে হবে। এগুলো করতে গিয়ে লাস্টে কী করতে হবে আমাকে? না, আমাকে কি করতে হবে না, বাবা এখানে একটা খুব সুন্দর কথা বলেছেন যে স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশন জিনিসটা কি না, মানুষকে ভাবতে হবে যে আমি পৃথিবীতে যে আছি আমার নিজস্ব একটা কেন্দ্রবিন্দু আছে। ভালো করে স্পিরিচুয়ালিটি অ্যাজ মিশনটা বুঝতে গেলে কি বলছেন বাবা, আমি যে রয়েছি এই তন্ময়ানন্দ, আমার একটা কেন্দ্রবিন্দু আছে। আবার আমি আছি কোথায়? এই পৃথিবী নামক গ্রহে, তার একটা কেন্দ্রবিন্দু আছে। আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবীটা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা কেন্দ্রবিন্দু আছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে, সে তার নিজস্ব কেন্দ্রের মধ্যেই ঘুরছে। এবং এই বিশ্বের কেন্দ্রটা কি বাইরে আছে না ভিতরে আছে? বিশ্বের কেন্দ্রটা ভিতরে রয়েছে। এই যে বিশ্বের কেন্দ্র, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কেন্দ্র, তাকে বাবা বলছেন তাকে কেন্দ্র খোঁজার জন্য বাইরে যেতে হচ্ছে না, সেখানেই সে রয়ে গেছে। এবং এই বিশ্বের কেন্দ্রের সঙ্গে যখন আমি আমার নিজের কেন্দ্রকে মেলাবো, এবং সেই সঙ্গে সঙ্গে এই বিশ্বের কেন্দ্রের সঙ্গে পরম পুরুষ, এই বিশ্বের কার মধ্যে রয়েছে? এটা পরম পুরুষের মধ্যে রয়েছে। অর্থাৎ আমি বিশ্বের সঙ্গে, বিশ্বকে পরম পুরুষের কেন্দ্রের সঙ্গে যখন একটা ট্রায়াঙ্গল ফর্ম করে নিলাম, একটা ইউনিফিকেশন তৈরি করলাম, দ্যাট ইজ কল, কি বলবো এটাকে বাবা বলছেন হাব মানে কেন্দ্র। তো এটাকে বলছি যে স্পিরিচুয়ালিটি আছে মিশন। কি আমার কথাটা ভালো করে বোঝাতে পারলাম? আমার অস্তিত্ব বোধ যেটা আছে, এটাকে আমি অস্বীকার করতে পারছি কি? এটাকে আমাকে মার্চ করাতে হচ্ছে কার সঙ্গে? বিশ্বের সঙ্গে। আবার বিশ্বকে মার্চ করাচ্ছে কার সঙ্গে? কসমিকের সঙ্গে, যেখান থেকে এসেছে। এই যে প্রসেসটাকে বলছি, এটাকে একটা লাইনের মধ্যে এনে ফেলতে হবে। এটাকে বলছি স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশন। এখন একটা কথা ভালো করে ভাবুন, আপনি যখন একটা মানুষ যখন, বাবা কি বলছেন যে আনন্দমার্গ ফিলোসফিটা কি না, কি বলবো, সাবজেক্টিভ অ্যাপ্রোচ টু অবজেক্টিভ অ্যাডজাস্টমেন্ট, তাই না? আনন্দমার্গ বলতে কি আমরা কি বলি? সাবজেক্টিভ অ্যাপ্রোচ টু অবজেক্টিভ অ্যাডজাস্টমেন্ট। অবজেক্টকে বাবা অস্বীকার করেছেন না স্বীকার করেছেন? স্বীকার করেছেন। কেন না, বাঁচতে গেলে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা লাগবে কি লাগবে? বাঁচতে গেলে পৃথিবী লাগবে কি লাগবে না? হ্যাঁ, তাহলে একে আপনি অস্বীকার করতে পারছি না। একে যখন অস্বীকার করতে পারছি না, আজকে সমাজে যে ইন্ট্রা হিউম্যান ক্লাস, ইন্ট্রা ক্রিয়েচার ক্লাস, এইটার মধ্যে দিয়ে আমাকেও যেতে হবে কি যেতে হবে না? আমাকেও তো এর বাইরে আমি যাবো কি? আমাকে তো এই পৃথিবীর মধ্যেই থাকতে হচ্ছে না। তো বাবা সেই জন্য বলছেন যে মানুষকে সেই জন্য প্র্যাকটিস করতে হচ্ছে। প্রথমে কি হচ্ছে? স্পিরিচুয়ালিটি অ্যাজ এ কাল্ট, স্পিরিচুয়ালিটি অ্যাজ এ এসেন্স, স্পিরিচুয়ালিটি ইন এসেন্স, আর তবে গিয়ে স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশনে যাবে। অর্থাৎ জড়জগৎ, আমার মনোজগৎকে আমি যতক্ষণ আধ্যাত্মিক জগতে আনতে না পারছি, তাই না, এগুলোকে জয় করতে করতে এগিয়ে আনতে না পারছি, ততক্ষণে মিশনে প্রতিষ্ঠিত হবে। এইটাকে বাবা একটা সুন্দর উদাহরণের মধ্যে দিয়ে বাবা দিয়েছে। কতক্ষণ আছে? 15 5-7 মিনিট বেশি অসুবিধা। তো আমি কয়েকটা গল্প বাবা বলেছেন, এই গল্পগুলো বলবো, খুব শিক্ষণীয় এটা বুঝতে গেলে। তার আগে আমি বলবো যে স্পিরিচুয়ালিটি অ্যাজ এ কাল্ট আমাকে প্রতিষ্ঠিত করলে কী করতে হবে না, 3টে লেসন আমার সাহায্য করবে আমাকে স্পিরিচুয়ালিটি অ্যাজ এ কাল্ট। সেটা কি না, ফার্স্ট লেসন, সেকেন্ড লেসন আর থার্ড লেসন। ফার্স্ট লেসনটা কি হেল্প করছে আমাকে না, ফার্স্ট লেসন করতে গেলে আমাকে শুদ্ধি লাগছে কি লাগছে না? সমস্ত লেসনই শুদ্ধি লাগে, কিন্তু এটা জীবনের শুরু থেকেই হয়ে গেল। অর্থাৎ আমি উইথড্র করতে পারছি, নিজেকে তুলতে পারছি, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর কি
প্র্যাকটিসটা করতে গেলে কনসেন্ট্রেশন অফ মাইন্ড লাগে, তো আমার কনসেন্ট্রেশন অফ মাইন্ড হয়ে যাচ্ছে। সেকেন্ড লেসন আমাকে কি হেল্প করছে না, সেকেন্ড লেসন মানে হচ্ছে সর্বের মানে ব্রহ্মের সব কিছুর মধ্যে ব্রহ্মের বিরাজ করছি। অর্থাৎ আমি ওই সেকেন্ড লেসনের প্র্যাকটিস করতে করতেই আমি কি করছি, আমি এসেন্সের মধ্যে বা স্পিরিটের মধ্যে ঢুকে যাচ্ছি। সমাজ তত্ত্ব এসে যাচ্ছে আমার জীবনে অটোমেটিক্যালি। কি ভালো করে বুঝতে পারছেন কি বুঝতে পারছেন? অটোমেটিক্যালি সমাজ তত্ত্বটা ঢুকে গেল। তো সেই জন্য বাবা ওটাকে সেকেন্ড লেসনটা তার মধ্যে রেখে দিল। আর থার্ড লেসন কি না, চক্র, এই যে বিভিন্ন বৃত্তিগুলো বিভিন্ন এগুলো থেকে আমাকে বেরিয়ে যেতে গেলে চক্রগুলোর প্রতি কন্ট্রোল আসতে হবে, থার্ড লেসন সেই জন্য দরকার। আর স্পিরিচুয়ালিটি এসেন্স যখন আসছি বা স্পিরিট আসছি, সেখানে কি না মনোজগতের ব্যাপার, পিওরলি মনোজগৎ, তাই না? এখানে ফিজিক্যাল জগৎ নেই, পিওরলি মনোজগৎ। মনোজগতের জন্য আমার প্রাণায়াম এবং ফিফথ লেসন। প্রাণায়াম করতে গেলে আমরা কি করি, বাবা কি নিয়ম দিয়েছেন? প্রাণায়াম করতে গেলে নিরামিষ ভোজন করতে হবে কি হবে না? অর্থাৎ কাল থেকে এসেন্সে আসা মানে কি হলো, অর্থাৎ প্রাণী জগতের প্রতি, উদ্ভিদ জগতের প্রতি, হ্যাঁ, যে বাবা যে অহিংসা নীতির মধ্যে তাকে প্রতিষ্ঠিত হতে হচ্ছে তখন অটোমেটিক্যালি। কি খুব সুন্দর না জিনিসটা? অর্থাৎ আমাকে এসেন্সে যখন ঢুকছি, অর্থাৎ আমি প্রাণায়াম করছি যখন, বা সেই আইডিয়েশনটা নিয়ে যখন করছি, আর ফিফথ লেসনের মধ্যে দিয়ে কী হচ্ছে না, আমার বাকিগুলো সমস্ত কী করছি, আমার পুরো কন্ট্রোলে এসে যাচ্ছে। আর স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশন, অর্থাৎ আমার যে ইউনিট হাবকে আমি কসমিক হাবের সঙ্গে যে মিলিয়ে দেবো, এটার নাম কি? সিক্সথ লেসন, ধ্যান। এই ধ্যানের মধ্যে দিয়ে আমি কী করলাম না, কসমিক হাবের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারছি, তাই না? আর কিছু থাকছে না ওখানে, আর কিছু থাকে কি? কিছুই থাকছে না, মিলেমিশে সব একাকার হয়ে যাচ্ছে। এইটা বাবা তিনটে গল্পের মধ্যে দিয়ে আমি এখানে বলবো কথাটা। সেটা হচ্ছে বাবা একটা কথা বলেছিলেন, তৈলঙ্গ স্বামীর কথা বলছি। তৈলঙ্গ স্বামী বেঁচে ছিলেন প্রায় 250 বছর। এই 250 বছর তিনি ছিলেন কাশী রাজে, মানে কাশী যে আছে না বেনারসের কাশী, কাশী রাজ্য যে ছিল সেই রাজ্যের তিনি রাজপুত্র ছিলেন। এবং তিনি একটু মানে কি বলবো ট্রিকল মাইন্ড ছিলেন, তাই জন্য তার মা তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল কম বয়সে, যাতে সংসারী হয়ে যায়। এবং সংসারী হয়েও তার মনটা বিচলিত ছিল। তো দু একটা সন্তানও হয়েছিল। তারপরে যেইমাত্র মা মারা গেলেন সঙ্গে সঙ্গে ও সন্ন্যাসী, এবং সন্ন্যাসী হয়ে বাড়ি ছেড়ে চলে গেল এবং গিয়ে নর্মদার কাছে এক গুহায় এক সাধুর সঙ্গে তার পরিচয়। সেই সাধু তাকে বলল, তুই তো আগের জন্মে বড় সাধক ছিলি, বলে তাকে একটা জায়গা দেখা, এই যে জায়গাটা দেখছিস না, এটাই হচ্ছে তোর সাধনা পীঠ ছিল, এই জায়গাটা চিনতে পারছিস? বলছে না, এইখানে বসে তুই সাধনা করেছিস, সাধনা কর। ও সাধনা করলো প্রায় 80 বছর, 250 বছরের মধ্যে 80 বছর খালি এক জায়গায় বসে ও ওই গুরুর ওখানে বসেই সাধনা করেছে। মানে সাধনার প্রচুর উপলব্ধি এসে গেছিল তার জীবনে, ঠিক না? তারপরে গুরু মারা যাওয়ার পর কিছুদিন পরে ওখানে ছিল, তারপরে সে চলে এলো জনমানুষ নিচের দিকে নেমে আসার পর ওই মানুষকে সাধনা শেখাতো, অমুক করতো, এ করতো, মানুষকে আধ্যাত্মিকতার কথা বলতো। কিন্তু একদিন তার বিবেক ধ্বংস হলো। এই করতে করতে প্রায় তার 150 বছর চলে গেছে, কেটে গেল জীবন। 150 না 200 বছর কেটে গেছে। তারপর তার মনের মধ্যে হলো যে আমি জীবনে 200টা বছর কাটিয়ে দিলাম, আর আমার এখনো মুখে কেন হলো? মুখের কোনো মানে লেশ পাচ্ছি না, এত সাধনা করলাম জীবনে, মুখ্য ভালো পেলাম না কেন? হঠাৎ করে পরম পুরুষ মানে বাবাই যেন আইডিয়া তাকে দিলেন যে তুই যে সাধনা করেছিস সারা জীবনে, কার জন্য করেছিস? তুই তো শুধু নিজের কথা ভেবে গেছিস, সমাজের কথা, মানুষের কথা তুই তো ভাবিস নি। এই বোধটা তার মধ্যে এলো। সঙ্গে সঙ্গে সে ফিরে গেল কাশী, হ্যাঁ বেনারসে ফিরে গেল, কাশী বলছিল, বেনারসে গেল। এবং সেই সব জানে যে তৈলঙ্গ স্বামী গঙ্গার উপরে ভেসে থাকতেন, এত আধ্যাত্মিক ছিল। এবং মানুষ সবাই আসতো তার কাছে এবং মানুষের সেবা করত, বিভিন্ন দিক থেকে মানুষকে তার আধ্যাত্মিক শক্তি দিয়ে মানুষের সেবা করেছিল প্রায় 30-40 বছর। তারপরেই তার বাবা বললেন, ওই যে সেবা করলো তার যেটুকু থেকে গেছিলো সামাজিক বন্ধন, সেটা কেটে গেল এবং
তো এটা কি ছিল? স্পিরিচুয়ালিটি অ্যাজ এ কাল্ট। কাল্টটা তার ছিল, বাকিগুলো ছিল না, তাই না? সেই জন্য তার জীবনে হলো না, স্পিরিচুয়ালিটি অ্যাজ এ কাল্টে শিখিয়ে সে আটকে গেল। এটা একটা সুন্দর উদাহরণ। সেই জন্য বাবা আনন্দমার্গের সন্ন্যাসীদের বাবা পাহাড়ে জঙ্গলে সাধনা করতে দিয়েছেন, বলে এইখানে থাক, এইখানে বসে যা কিছু কর, ওখানে দিকে লাভ, এইখানেই তোকে করতে হবে। হ্যাঁ, এই তিনটে জিনিস এখানেই আসে, এর মধ্যে ঢুকে আছে। এই জন্য নব্য মানবতাদের এখানেই প্রতিষ্ঠিত হতে হবে। দেন একটা সুন্দর গল্প আছে, আপনারা জানেন, যে গল্পটা ছোট করেই বলছি, সবাই জানেন, মদালসার গল্প। মদালসা যখন ওই তাকে যখন ওই বলবো চিত্রসেন বিয়ে করলো, কাশীরাজ বিয়ে করলো, তো মদালসা দেখতে খুব সুন্দরই ছিলেন ভদ্রমহিলা, এবং তার সঙ্গে শর্ত হলো যে আমি বিয়ে করতে পারি, কিন্তু সন্তান মানুষ আমি করব। তো সন্তান যখন মানুষ করতে গিয়ে প্রথম সন্তানকে সে কী শেখালো? শুদ্ধসী, বুদ্ধসী, নিরঞ্জনসী, সংসার মায়া ত্যাগসী। তোর মধ্যে বৈরাগ্য এসে গেল। রেজাল্টটা কী হয়ে গেল না, সেই ছেলে, প্রথম ছেলের নাম ছিল বিক্রান্ত, সে বিক্রান্ত সন্ন্যাসী হয়ে গেল। রাজা দেখলো যে আরে, তখন দ্বিতীয় সন্তান যখন হলো, রাজা তখন বিদ্রোহ করলো, এবং বিদ্রোহ করে মদালসা চলে গেল, এবং ইচ্ছে করে ছেলের নাম দিল অলক। অলক মানে হচ্ছে খ্যাপা কুকুর। আর ছেলে সত্যি খ্যাপা কুকুর হয়ে গেল, মহা ইনডিসিপ্লিন হয়ে গেল। তো যাই হোক, তো রাজা নিজেই ছেলেকে সামলাতে পারল না, রাজা দুঃখে মারা গেল, যে একটা অমানুষ হয়ে গেল আমার ছেলে। তো যাই হোক, ছেলে খুব খারাপ হয়ে গেছিলো, অনেক বড় গল্প। লাস্টে কী হলো, ছেলেকে পাশের কাশীরাজের পাশে একটা রাজা ছিল, সে এসে অ্যাটাক করলো, এবং প্রজারাই সাপোর্ট করে দিল তাকে, যেহেতু শোষণ করতো। এই রাজা একে তাড়িয়ে দিল। এই জঙ্গলে গিয়ে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছিল। তখন হঠাৎ করে তার মনে পড়লো, মা চলে যাওয়ার সময় রাজাকে বলে গেছিল, তার জীবনে যখন সবচেয়ে ক্রাইসিসের মতো করে ওইটা পড়ার পর ওর মধ্যে বোধ এলো, এবং সে চলে এলো সোজা বক্রেশ্বরে এসে অষ্টবক্র মুনির কাছে সে দীক্ষা নিল, এবং দীক্ষা নিয়ে সে সাধনার জগতে অনেক এগিয়ে গেল। এইবারে বিক্রান্তের সঙ্গে, বিক্রান্ত সন্ন্যাসী, সেও সন্ন্যাসী, দুই ভাই এবারে একদিন গেল সেই তার নিজের রাজ্যে, সে তো দখল করে নিয়েছে। তো যাওয়ার পর সেই দেশের যে রাজা, সে এদেরকে দেখে বলল যে তোমরাই সন্ন্যাসী, তোমরা সন্ন্যাসী হয়ে, কিন্তু এরাই তো রাজপুত্র ছিল, বলছে তোমরাই নিয়ে নাও, আমি ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু এরা সেটাকে আর গ্রহণ করল না। আমরা এসেছিলাম যে রাজ্যটা ঠিক চলছে কিনা দেখতে এলাম, আমরা আবার ফিরে যাব, এটা আমাদের জন্য নয়। এই যে বৈরাগ্যটা, এটাকে কি বলছি, অর্থাৎ সব কিছুর থেকে মনটা উঠিয়ে নিয়েছে। এটা কি হলো? স্পিরিচুয়ালিটি ইন এসেন্স, অর্থাৎ সমাজ তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক না? আর 3 নম্বরের গল্পটা কি? স্পিরিচুয়ালিটি এজ এ মিশন না। আনন্দমার্গের যারা সন্ন্যাসীরা রয়েছেন, দাদা দিদিরা রয়েছেন, যারা মার্গীরা রয়েছেন, যারা ইলেকট্রিকরা রয়েছেন, যারা ভালো ভালো অ্যাক্টিভ মার্গীরা রয়েছেন, তারা কি করছে? সংসারের থেকেও তারা সংসারী নয়, মানুষের জন্য অফুরন্ত তারা দিচ্ছেন। আর সন্ন্যাসীরা, বাবা কি নাম দিয়েছেন? সন্ন্যাসী বলেননি, বাবা বলতেন হোল টাইমার, তাই না? তো এই জন্য বাবা কি করলেন, আসলে আমাদের জীবনটাকে বাবা গড়ে দিলেন স্পিরিচুয়ালিটি অ্যাজ এ মিশন। আমাদের জীবনে আর কোনো কিছু নেই, ধ্যান জ্ঞান কিচ্ছু নেই, মুক্তি চাই না। আমরা কি চাই? সমাজে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, তার জন্য আমার জীবনকে আমি সমর্পণ করছি, ঠিক না? তো এর মধ্যে দিয়েই এটা প্রতিষ্ঠিত। তো এইটাই হচ্ছে পথ, এইভাবেই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেটাই হচ্ছে নব্য মানবতাবাদের শেষ আশ্রয়। পরমপিতা বাবা কি
Text after that location. Text তোমারি চেয়েছি মনে রাখি আমি তোমারি চেয়েছি তোমারি চেয়েছি মনে প্রাণে আমি তোমারি চেয়েছি অনুধ্যানে তোমারি চেয়েছি অনুধ্যানে তোমারি চেয়েছি অনুধ্যানে তোমারি চেয়েছি অনুধ্যানে ক্ষুদ্র আমি প্রভু তুমি বিরাট বিভু সাহিত্য সৃজনে তোমারি চেয়েছি অনুধ্যানে তোমারি চেয়েছি মনে প্রাণে আমি তোমারি চেয়েছি অনুধ্যানে জঙ্গমস্থান বিশ্ব চরাচর জঙ্গমস্থান বিশ্ব চরাচর তোমাকে বিকৃত নিয়মরার জল জঙ্গমস্থান বিশ্ব চরাচর তোমাকে বিকৃত নিয়মরার জল অতি ভালোর গতি এবং সুধাগতি অতি ভালোর গতি এবং সুধাগতি চলি চলি সবে তবু জানি তোমারি চেয়েছি অনুধ্যানে তোমারি চেয়েছি মনে প্রাণে আমি তোমারি চেয়েছি অনুধ্যানে যাহা কিছু আছে যাহা কিছু নাই যাহা কিছু আছে যাহা কিছু নাই যাহা এসেছিল যাহা আসে নাই যাহা কিছু আছে যাহা কিছু নাই যাহা এসেছিল যাহা আসে নাই যাহা আসিবে না নহে ভাসিবে না যাহা আসিবে না নহে ভাসিবে না সবে তব লীলা প্রতিক্ষণে তোমারি চেয়েছি অনুধ্যানে তোমারি চেয়েছি মনে
তোমারি চেয়েছি অনুজনে তোমারি চেয়েছি মনপ্রাণে আমি তোমারি চেয়েছি অনুজনে তোমারি চেয়েছি অনুজনে তোমারি চেয়েছি ধন্যবাদ আপনাদের সবাইকে। এখনকার ক্লাস এখানে সমাপ্ত।